হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আজকের আমাদের ক্লাস। তো একটু আজকেও লেট হয়ে গেছে, তো শারীরিকভাবে একটু অসুস্থতা যাচ্ছে, খুব বেশি এটা ফিট না ফর দ্য ক্লাস, বাট যেহেতু রেগুলার একটা ক্লাস নেওয়ার আমাদের কমিটমেন্ট ছিল, তো সেই অসুস্থতা নিয়ে আজকে আপনাদের ক্লাস শুরু করতে আসছি। তো কথা না বাড়ায় আমরা ক্লাসটা শুরু করব। তার আগে একটু কমেন্ট সেকশনে জানাই দিন যে সাউন্ড টাউন্ড ঠিক আছে কিনা, আর কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসটা দেখছেন সেটা একটু মেনশন করে দিন, কমেন্ট করেন। আর আপনার যারা ফ্রেন্ডরা যারা আছে, যারা আপনার একই সাথে এই ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছেন, তো তারা যারা আপনাদের সহপাঠী আছে বা বন্ধু আছে, তাদেরকে জাস্ট একটু মেনশন করে দিন যে ক্লাস শুরু হয়ে গেছে। তো আজকে যে টপিকটা নিয়ে আসলে বেসিক্যালি পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে ব্রাউন মিল। ফার্স্ট টপিকটা হচ্ছে ব্রাউন মিল এবং সেকেন্ড টপিক হচ্ছে কার্যপত্র। তো কার্যপত্র আমরা তেমন টাচ করবো না, এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না ফর অ্যাডমিশন টেস্ট, ইভেন অ্যাকাউন্টিংও এটা খুব বেশি একটা টাচ করে না। আচ্ছা, ওই কমেন্টগুলো দেখেন। সো আর আমাদের আরেকটা যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ। ঠিক আছে, এইটা অনেকেই হয়তো বা বুঝতেছেন না, বা যারা বুঝতেছেন তাদের জন্য ভালো, যারা বুঝতেছেন তাদেরকে বলে দিই এটা হচ্ছে কুরিন। আমি এই পার্টে পড়াবো হচ্ছে কুরিনটা। ঠিক আছে, প্রাপ্য হিসাব যেগুলো আমাদের থাকে সেই প্রাপ্য হিসাবের উপরে যে ব্যাড ডেপস বা কুরিন ক্যালকুলেশন করা হয় সেটা এখানে পড়াবো। তো শুরু করছি রাওয়া মিল দিয়ে। রাওয়া মিলটা কি? রাওয়া মিল টিবি বা যেটাকে বলা হয় ট্রায়াল ব্যালেন্স, এটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রক্রিয়ার একটি অংশ। মোটামুটি অ্যাকাউন্টিংয়ের যে সাইকেলটা আছে, অ্যাকাউন্টিং চক্র, সেই হিসাব বিজ্ঞান চক্র বা অ্যাকাউন্টিং সাইকেলে মোটামুটি 3বার হচ্ছে রাওয়া মিল প্রস্তুত করা হয়। ঠিক আছে, বাট 3বারে হচ্ছে নামটা ডিফারেন্ট আসে। একটা হচ্ছে রাওয়া মিল, আর একটা হচ্ছে সমন্বিত রাওয়া মিল, আর একটা সমাপনী পরবর্তী রাওয়া মিল। তো আমরা যে রাওয়া মিলটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে রাওয়া মিল অথবা সমন্বিত রাওয়া মিল, সমাপন রাওয়া মিলটা না। তো বিকজ অফ এখানে কিছু ক্যালকুলেশন থাকে, সেই ক্যালকুলেশনগুলো ভুল ধরার জন্য বা কিছু রিজনে রাওয়া মিল প্রস্তুত করা হয়। তো যে রিজনটা আমাদের এখানে বলা আছে সেই রিজনটা আসলে রাওয়া মিল। আর সমন্বিত যে রাওয়া মিলটা, লাইক যেটা হচ্ছে এফএস বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে যে রাওয়া মিলটা প্রস্তুত করা হয় সেটা সম্পর্কে এখানে বলা আছে। সমাপন পরবর্তী যে রাওয়া মিলটা সেটা সম্পর্কে এখানে তেমন একটা কথা বলা নাই। তো দেখি ডিসকাস করে একটু লেখা দেখি যে আসলে রাওয়া মিলটা কি, বা এটার আসলে এটা কাকে বলে, বা এটার কাজ কি, উদ্দেশ্য কি, সেটা আমরা একটু এখানে এক নজরে দেখি। তো আমাদের যে বইটা হিসাব বিচিত্রা, আই থিঙ্ক পেজ নাম্বার হচ্ছে 194, আই থিঙ্ক 194 কি সরি 44, পেজ নাম্বার 144 রাওয়া মিলটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো ওই জায়গারই কিছু পার্ট আমরা এখানে উঠাই দিয়েছি, যে রাওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্সের আসলে ডেফিনেশনটা কি। ডেফিনেশনটা যদি আমরা দেখি তাহলে লেখা আছে যে হিসাবকাল শেষে ডেবিট ও ক্রেডিটের উদ্বৃত্তের গাণিতিক সমতা যাচাই। গাণিতিক সমতা যাচাই বলতে আমরা কি বুঝি, এই যে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে রাওয়া মিল তৈরির উদ্দেশ্য কি। যদি এরকম একটা কোশ্চেন আসে এমসিকিউ বা রিটেন আকারে যদি আসে যে রাওয়া মিলের উদ্দেশ্যটা কি, আমরা এটা বলবো যে গাণিতিক সমতা যাচাই। গাণিতিক সমতা যাচাই আমরা কিভাবে করি, যে অল ডেবিট ইকুয়ালস টু অল ক্রেডিট, ডান সাইড ইকুয়ালস টু বাম সাইড। দুইটা সাইড থাকে রাওয়া মিলের, একটা সাইডকে আমরা ডেবিট বলি আর একটা সাইডকে আমরা ক্রেডিট বলি। এবং চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণীর প্রস্তুতে সাহায্য করার উদ্দেশ্যে। দেখছেন, আমি একটু ক্লাসটা শুরু করার আগেই কিন্তু আমি বলেছিলাম তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই
রাওমিলের মাধ্যমে, এবং যেটা বলছিলাম যে এই যে সমাপন পরবর্তী অর্থাৎ এফএস বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণীর পরে যে রাওমিলটা প্রস্তুত করা হয় সেটা নিয়ে দেখেন বলা নেই। কেন বলা নেই? কারণ এই যে দেখেন এই লাইনটার মধ্যে কি বলা আছে, চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী প্রস্তুত করার সাহায্যে উদ্দেশ্যে সাধারণ খতিয়ান সংরক্ষিত হিসাব সমূহের শিরোনাম ও যে নিয়ে প্রস্তুতকৃত একটু কমেন্টগুলো পড়তে যাচ্ছিলাম। কমেন্টগুলো বলা হচ্ছে যে ব্যবসা নীতি ব্যবস্থাপনা মার্কেটিং দুটোই প্রয়োজন নাকি শুধু ব্যবস্থাপনা? আচ্ছা, ব্যবস্থাপনা তো হচ্ছে ম্যান্ডেটরি সাবজেক্ট, এটা তো আসলে এটা তো মার্কেটিং অথবা ফাইন্যান্স এই দুটোর যে কোনো একটা দাগানো যায়, কিন্তু যেটা ব্যবস্থাপনা, যেটা ম্যানেজমেন্ট যেটা বলছে, এটা তো অ্যাকাউন্টিং এর মতো, এটা তো দাগাতেই হবে। হিসাব বিজ্ঞান কি জ্ঞানমূলক আসবে নাকি অনুভবনমূলক আসবে, যেগুলো ছোট হয় আর কি? আচ্ছা, এই ব্যাপারগুলো, আচ্ছা কমেন্ট পড়বো না, কমেন্ট পড়তেছে, আমার একটু সাউন্ড নাই কেন? আচ্ছা, এই হিসাব বিজ্ঞানের যে ব্যাপারটা, আচ্ছা আপনারা যে এখানে যারা একটু বলতেছেন হিসাব বিজ্ঞানের অনুধাবনমূলক বা জ্ঞানমূলক আসবে কিনা, আচ্ছা এই ধরনের কোশ্চেন কি আপনার, এই ধরনের কোনো গাইডলাইন কি ঢাকা ইউনিভার্সিটি দিয়েছে? ঢাকা ইউনিভার্সিটির যে ইয়াটা মানে সার্কুলারটা হয়েছে, সেই সার্কুলারটা আপনারা ভালো করে পড়বেন। তো এই জ্ঞানমূলক অনুধাবনমূলক এই কোশ্চেনগুলো হচ্ছে আপনার কোথায় থেকে? এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েটের এক্সামের সময় অ্যাপ্লিকেবল ছিল। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কিন্তু ইন্টারমিডিয়েটের ওই সিলেবাস ফলো করে কোশ্চেন করে না। ঢাকা ইউনিভার্সিটির একটা আলাদা প্যাটার্ন আছে, যেই প্যাটার্নে তারা মানে যখন তাদের মন চায় একবার রিটার্ন আনে, একবার হচ্ছে এমসিকিউ আনে, একবার হচ্ছে এমসিকিউ তুলে দিয়ে রিটার্ন নিয়ে আসছে, ক্যালকুলেশন ওটাই দিছে। সো এই সিলেবাসটা সম্পূর্ণ হচ্ছে তাদের উপর বেস করে। সো এইটা ওই জ্ঞানমূলক কোশ্চেন না অনুধাবনমূলক কোশ্চেন, এই কথাগুলো আমরা বললে হয়তো বা আপনাদের কাছে শুনতে ভালো লাগবে যে হ্যাঁ ভাইয়া তো বলছে জ্ঞানমূলকগুলো, আমি জ্ঞানমূলক করে যাই, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অনুধাবনমূলক দিয়ে দিছে। সো এটা আমরা আসলে খুব কম, মানে আমরা নিজেও কনফিউজ থাকি যে ঢাকা ইউনিভার্সিটি স্যাররা আসলে কী ধরনের কোশ্চেন করবে। তো বেটার হয় আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে তাদের যে সার্কুলারটা হয় তারা এক্সামের আগে অলরেডি হয়ে গেছে, আপনারা এটা দেখে নিন যে তারা যে এই যে এক্সাম নিবে সেই এক্সামটা আসলে প্যাটার্নটা কেমন থাকবে, এটা তাদের ওই পেপারে একদম ওই সার্কুলারটাতে একদম স্পষ্ট বলা থাকে, এবং তারা যেটা বলছে ওইটাই তারা বলছে আসলে লিখিত পরীক্ষা হবে, কিন্তু লিখিততে তারা কখনোই আই থিঙ্ক মানে আমি যতটুকু জানি যে জ্ঞানমূলক বা অনুধাবনমূলক এই কোশ্চেনগুলো আসলে মানে কোশ্চেন করে না, ঠিক আছে? মানে এই ধরনের ইয়া করে না তারা, যে আমরা যেভাবে সবকিছু পড়াচ্ছি অ্যাকাউন্টিং এর ইচ এন্ড এভরি পার্ট সবগুলো যেভাবে আমরা পড়াই এইভাবে আসলে কোশ্চেনগুলো করে, বিকজ অফ তাদের ওই গাইডলাইনগুলো ফলো করে আমরা ক্লাসগুলো সাজাই, আমরা বইগুলো করি, কোচিংয়ের শিট লেকচার শিটগুলো করে থাকি। সো আপনারা এটাকে ফলো করবেন। আশা করি যারা যে বুঝতে মানে কোশ্চেন করছেন তারা বুঝতে পেরেছেন। আচ্ছা আচ্ছা, যশোর থেকে একজন দেখছেন, ঝিনাইদহ থেকে দেখছেন, খুব ভালো কথা, ঠিক আছে, ওকে আমরা ক্লাসে চলে যাই, আমাদের ক্লাসের সময় কম, টপিক বেশি। সো যেটা বলতে যাচ্ছিলাম যে এই রাওমিল প্রস্তুত তাহলে আমরা কখন করি, সেটা হচ্ছে এই আর্থিক যে বিবরণীটা বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা এইটার প্রস্তুতের আগে, এবং সেটা কোথায় থেকে ব্যালেন্সগুলো নিয়ে আসি, ব্যালেন্সগুলো নিয়ে আসি সাধারণ খতিয়ান থেকে, সাধারণ খতিয়ান থেকে ব্যালেন্সগুলো নিয়ে এসে আমরা হচ্ছে ওই ব্যালেন্স দিয়ে আমরা কি যে একটা তালিকা প্রস্তুত করি, সেই তালিকাটাকে বলা হয় রাওমিল। এবং রাওমিলের কাজই হচ্ছে কি গাণিতিক সমতা যাচাই, ডেবিট ইকুয়ালস টু ক্রেডিট। আচ্ছা, এরপরে বলা হচ্ছে রাওমিলের উদ্দেশ্য। দেখেন এক নজরে যদি বলা হয় রাওমিলের উদ্দেশ্য কি, ঠিক আছে? তো রাওমিলের প্রধান যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করা। এইটা হচ্ছে আর্থিক প্রস্তুতের মানে এটা যদি প্রধান একটা উদ্দেশ্য বলি সেটাকে বলা হচ্ছে আর্থিক বিবরণী যেটা সেটা প্রস্তুতে সে কি করবে, সহায়তা করবে, বিকজ অফ এর ব্যালেন্সগুলো নিয়ে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রস্তুত করে থাকবো। এরপরে বলছে রাওমিলের প্রস্তুতের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এই যে যেটা আমরা বললাম যে গাণিতিক শুদ্ধতা যাচাই করা, ঠিক আছে? তো প্রশ্নটা দুইভাবে আসতে পারে, যদি বলা হয় যে আসলে প্রাথমিক উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই, আর যদি বলে প্রধান উদ্দেশ্য কি, সেক্ষেত্রে হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতের সেক্ষেত্রে হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতের ইয়া করে,
আচ্ছা স্পিকারে একটু প্রবলেম হচ্ছে, দেখেন তো একটু। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, একজন কমেন্ট করছে। আচ্ছা একজন কমেন্ট করেছে আপনারা কি পেইড ক্লাস করান? আমরা ফ্রি ক্লাস করাই, পেইড ক্লাস আমরা করাই না। যা ক্লাস আছে সব হচ্ছে ফ্রি, অ্যাকাউন্টেবল ওগুলো ফ্রি। এবং আপনাদের জন্য জয়কলি, আমি ফ্রি নেই না, জয়কলি আমাকে দেয়, বাট জয়কলি আপনাদের জন্য সবগুলো ফ্রি। তারা এটার জন্য এখন পর্যন্ত পেইড কোনো কোর্স চালু করে নেই। এরপরে বলছে যে কি, এরপরে বলছে হচ্ছে সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয় সংক্রান্ত সকল প্রকার রেওয়ামিল অন্তর্ভুক্ত হয়। আচ্ছা মোটামুটি এগুলো আমাদের উদ্দেশ্য গেল। তো এবার এখান থেকে আমাদের থিওরি এবং এমসিকিউ হতে পারে। তো এরপরে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব ক্লিয়ার, মানে যেখান থেকে সবথেকে বেশি কোশ্চেন হয় সেই পার্টটা আমরা যেতে চাই। সেটা হচ্ছে রেওয়ামিলের সীমাবদ্ধতা। এইখান থেকে সবসময় সব থেকে বেশি কোশ্চেন হয়, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সব থেকে এখানে বেশি কোশ্চেন হয়। আচ্ছা সীমাবদ্ধতা বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণত মারামারি করার সময় বা ঝগড়াঝাটি করার সময় বলে এই লিমিট ক্রস করিস না, সীমার ভিতরে থাক, তাই না? এ ধরনের একটা ওয়ার্ড ইউজ করি। বাট অ্যাকাউন্টিংও দেখেন একইভাবে এই ওয়ার্ডটা ইউজ করে, সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা বলতে নর্মালি আমরা আসলে কি বুঝি? এটা একটা সীমার ভিতরে থেকে কাজ করতে হবে, এর বাইরে আসলে আমরা যাইতে পারতেছি না, এটাকে বলা হচ্ছে সীমাবদ্ধতা, তাই না? যে আমি সব কাজ করতে পারি না। এবার আমি অনলাইনে ক্লাস দিচ্ছি, আমি চাইলেই যারা আমার স্টুডেন্ট আছেন, যারা আমার মানে লাইভ ক্লাস করেন, যারা মানে লাইভ ক্লাস তো আপনারাও করতেছেন, মানে আসলে ইংলিশে লাইভ বলতে আমরা শুধু ক্যামেরাকেই বুঝি যে লাইভ, ক্যামেরা দিয়ে দেখা বা ফেসবুকে দেখাটা লাইভ মানে তো সরাসরি, তাই না? যখন 1-to-1 যারা কোচিংয়ে ক্লাস করে আমার, তো ওই ক্লাসে কিন্তু আমি অনেক এক্সাম্পল দিতে পারি, ঠিক আছে, নিজে ইচ্ছা মতো এক্সাম্পল দিতে পারি, বিকজ অফ অন রেকর্ড হয় না, অন এয়ার থাকে না। কিন্তু যখন এই যে অনলাইনে ক্লাস নিচ্ছি, চাইলেও কিন্তু অনেক কিছু বলতে পারি না, অনেক এক্সাম্পল দিতে পারি না, অনেকভাবে বোঝানো যায় না, তাই না? সো এটাই কিন্তু একটা সীমাবদ্ধতা। অ্যাকাউন্টিংয়েরও ঠিক সেম কিছু সীমাবদ্ধতা থাকে। এবং এই যে রেওয়ামিলেরও কিছু সীমাবদ্ধতা থাকে। সেই সীমাবদ্ধ জিনিসটা বলতে আসলে আমি কি বুঝি, এই জিনিসটা একটু স্পেসিফিকভাবে আমি স্পেসিফিক একটু বলতে যাচ্ছি, যে এই স্পেসিফিকভাবে এই জিনিসটা একটু আমি বলতে যাচ্ছি, রেওয়ামিলের সীমাবদ্ধতা মানে কি। আচ্ছা ধরুন অ্যাকাউন্টিংয়ে বা এই জায়গায় সীমাবদ্ধতা কথাটা তখনই ইউজ করা হয়, ধরুন একটা নিয়ম দেওয়া আছে যে এই নিয়মে আপনাকে হিসাবটা করতে হবে, কিন্তু সিচুয়েশন এমন একটা হয়েছে যে ওই নিয়মটা মানতে গিয়ে দেখতেছেন যে আপনার কাজ হচ্ছে না। অ্যাকাউন্টিং একটা রুলস, যেমন আমি এক্সাম্পল বলি যে অ্যাকাউন্টিংয়ের প্রধান সীমাবদ্ধতা কি, যেমন অ্যাকাউন্টিংয়ের প্রধান সীমাবদ্ধতা হচ্ছে অ্যাকাউন্টিংয়ে ওই ঐতিহাসিক যে একটা প্রিন্সিপাল পড়ছিলাম না, যে কস্ট হিস্টোরিক্যাল প্রিন্সিপাল। তো এই হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, তো হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালের নিয়ম হচ্ছে অ্যাসেটের যে প্রাইস, আজ থেকে 10 বছর 20 বছরের যে প্রাইসে আমরা কিনেছিলাম সেই প্রাইসে আমাকে সবসময় দেখাইতে হবে। কেউ চিন্তা করেন এইটা দেখানোর কারণে আমার কোম্পানির যে নেট ওর্থ বা একদম বা এক্স্যাক্টলি যে ভ্যালু সেটা অনেক কম দেখানো হয় না? এবং তারপর দেখা যায় যে মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন, এগুলো কিন্তু অ্যাকাউন্টিংয়ে ক্যালকুলেশন করা হয় না। দিস ইজ দ্য মেইন লিমিটেশন অফ অ্যাকাউন্টিং, যে অ্যাকাউন্টিংয়ের যে নিয়মটা আছে সেই নিয়মটা মানতে গিয়ে আমরা ভুল করতেছি। আমরা কিন্তু আমাদের নিজেরা তাহলে ভুল করতেছি না, আমরা ভুল করতেছি কিভাবে ভুল করতেছি, যে অ্যাকাউন্টিং যে রুলসটা বলছে সেই রুলসটা মেনটেন করতে চাই ভুল করতেছি, সেটাকে বলা হচ্ছে দ্য লিমিটেশন অফ অ্যাকাউন্টিং। ঠিক একইভাবে রেওয়ামিলের যে সীমাবদ্ধতা, রেওয়ামিলকে আমরা বলতেছি প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই, যে আমাদের সাধারণ খতিয়ান যে আছে সেই সাধারণ খতিয়ানে যে জেরগুলো আছে সেই জেরগুলো সঠিক কিনা সেটা জানার জন্য আমি রেওয়ামিল প্রস্তুত করতেছি, তাই না? তারপরে সেটা কিভাবে বুঝবো, যে আমি দেখবো যে ডেবিটটা ইকুয়ালস টু ক্রেডিট হচ্ছে কিনা, এইটা আমি দেখে আমি গাণিতিক শুদ্ধতা যাচাই করবো। অর্থাৎ ডেবিট দিকেও আমার আছে 5000, আমার ক্রেডিট দিকেও আছে 5000। যদি আমার এইটা মিলে যায় তাহলে আমি বলবো ঠিক আছে, রেওয়ামিল আমার ঠিক আছে। কিন্তু এখন মজার বিষয় হচ্ছে 5000 ইকুয়ালস টু 5000 আসবে, কিন্তু তারপর এমন কিছু ভুল আছে যেই ভুলটা দ্বারা রেওয়ামিল ধরতে পারবে না। অর্থাৎ রেওয়ামিল হচ্ছে, আমি এটা মানে যেটা বলি যে রেওয়ামিলের কাজ হচ্ছে সিকিউরিটি দেওয়া, মানে গার্ড। কিন্তু মাঝে মাঝে থাকে না কিছু গার্ড, ওই যে ঘুমায় যায়, তো যখন সে ঘুমায় যায় তখন যে বাসায় যে চুরি হয়ে যায়, তখন সে মালিককে কি বলে যে স্যার আমি আসলে একটু ঘুমাই গেছিলাম, বা আমি ছিলাম না, বা আমার বেঁধে রেখে চুরি করে নিয়ে গেছে। এইটা মানে এই যে তার কাজ ছিল সিকিউরিটি দেওয়া, বাট তার সে থাকা সত্ত্বেও চুরি হয়ে গেছে, এটাই হচ্ছে ওই দারোয়ানের সীমাবদ্ধতা। ঠিক একইভাবে এই রেওয়ামিলের কাজ হচ্ছে এইটা যাচাই করা, যে গাণিতিক শুদ্ধতা যাচাই করা, যে হিসাব করে ঠিক আছে কিনা। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে না, তার চোখের সামনে দিয়ে এমন কিছু ভুল হয়ে গেছে যে এই ভুলটা ধরাই পড়েনি।
সেটাকেই বলা হয় রাওয়ামিলের সীমাবদ্ধতা। তো এই ভুলগুলোকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি। আচ্ছা, তো আমরা যারা আছি আমরা একটু মানে অ্যাকাউন্টিং এর মানে ব্যাপার স্যাপারগুলো নিয়ে আই থিঙ্ক একটু ডিসকাস করলে ভালো হয়। আপনারা দেখি অন্য কোনো বিষয় নিয়ে আমার হয়তো মারামারি শুরু করে দিয়েছেন, মাথায় বাস টাস না কি বলতেছেন বুঝতেছি না। তো যাই হোক, একটু অ্যাকাউন্টিং রিলেটেড কথা বলি, তাহলে আই থিঙ্ক ইটস রিলেটেড টু আওয়ার টপিক। এই ধরনের কোনো কথা বলি যে রাওয়ামিলের সীমাবদ্ধতা বলতে আমরা দুই ভাগে ভাগ করি, একটাকে বলছি নীতিগত, একটা হচ্ছে করণিক। আচ্ছা, নীতিগত ভুল কি? নীতিগত ভুল হচ্ছে আপনার নীতিতে ভুল, আপনি জানেন না কোনটা ভালো কোনটা খারাপ, বুঝতে পারছেন? এটা কি বলে নীতিগত ভুল? মানুষ বলে না তোর নীতিতে ঠিক নেই, তার মানে কি? তার মানে তার বেসিকটাই ঠিক নেই। তো রাওয়ামিলের নীতিগত যদি ভুল হয়, সেটা মানে হচ্ছে সেটা মূলধন জাতীয় ব্যয় নাকি মুনাফা জাতীয় ব্যয় সেইটা জানে না। মূলধন অবলিক মুনাফা, আমাদের দুই ধরনের আমরা হচ্ছে এক্সপেন্ডিচার পাই, একটাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার, একটাকে বলা হয় রেভিনিউ এক্সপেন্ডিচার। তো রাওয়ামিল সাধারণত এই মানে খরচ দুইটার ভাগ মানে ভেতরেরটা বের করতে পারে না। তা আপনি যদি কোনো মূলধন জাতীয় ব্যয়কে যদি আপনি মুনাফা হিসেবে ঢুকায় দেন, অথবা মুনাফা জাতীয় ব্যয়কে যদি মূলধন হিসাবে এটাকে ব্যয় দেখায় যদি আপনি রেকর্ড করেন, এই ভুলটা রাওয়ামিল ধরতে পারে না। আর এই ভুলটাকে বলা হচ্ছে নীতিগত ভুল। আর করণিক ভুল কি? করণিক ভুল কথাটা অর্থ এটা কোথা থেকে আসছে, যে কেন আসলে আমরা এই করণিক ভুলটার কথা বলতেছি, তাই না? এটা একটু কেউ কি জানেন যে কেন করণিক কথাটা বলা হয়? আচ্ছা, করণিক কথাটা আসছে কেরানি থেকে। আগে যখন ব্রিটিশ ছিল বা ভারতীয়রা যখন মোটামুটি মানে ভারতীয় অ্যাকাউন্টিং যেটা বলে, ব্রিটিশরা যখন আমাদের শাসন করছে, তখন কিন্তু ম্যানেজারের পোস্টটার নাম ছিল কেরানি। আমরা অনেক স্কুল কলেজে দেখবেন কেরানির পোস্ট আছে, এখনো হয়তো বা আছে বা নাও থাকতে পারে, আইডিয়া নেই, বাট আমাদের সময় ছিল। আমরা দেখতাম যে স্কুল কলেজে একজন কেরানি আছে, উনি হিসাব নিকাশগুলো করে। তো এই যিনি যে ব্যক্তিটা আসলে তার কিছু ভুলের কারণে কিছু ভুল থাকে, যে ভুলটার সে যদি করে সেই ভুলটাও রাওয়ামিল ধরতে পারে না। রাওয়ামিলের মাধ্যমে তার ওই ভুলগুলা আইডেন্টিফাই করা বা নির্ণয় করাটা আসলে সম্ভব হয় না। এই জন্য ওই ব্যক্তি যে ভুলগুলো করতেছে সেই ভুলটাকে বলা হচ্ছে করণিক ভুল। দেখেন, এইটাও কিন্তু ওই ব্যক্তি ভুল করতেছে, বাট এই ভুলটা কি, এটা হচ্ছে কেরানি জানেই না। যে ধরেন যে আপনি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, আপনি তো জানেন কোনটা ধরেন আজগত ক্রয় করলাম, বা এটা জমি ক্রয় করা হলো, ঠিক আছে, বা সাপ্লাইজ ক্রয় করা হলো, ঠিক আছে, বা বেতন দেওয়া হলো। তা আপনি অ্যাকাউন্টিং স্টুডেন্ট, আপনি জানেন যে যেটুকু কথা বললাম সবগুলোই ক্রয় করা হয়েছে, কিন্তু আপনি জানেন কোনটা মুনাফা জাতীয় কোনটা মূলধন জাতীয়। জমি ক্রয় এটা মূলধন জাতীয়, বাট সাপ্লাইজ পারচেজ বা হচ্ছে মনিহারি ক্রয় এটা হচ্ছে মুনাফা জাতীয় ক্রয় এক্সপেন্ডিচার হবে, এটা আপনি বুঝেন। বাট একজন সায়েন্স স্টুডেন্ট বা আর্টস স্টুডেন্ট যিনি কিনা অ্যাকাউন্টিং জানে না বা এই জিনিসগুলো জানে না, তারা কি এটা বুঝতে পারবে? বুঝতে পারবে না। তো ওই ধরনের একজন স্টুডেন্ট ধরেন ম্যানেজার হয়ে গেছে বা কেরানি হয়ে গেছে বা ওই হিসাব রক্ষক হয়ে গেছে, এখন সে দেখা গেল যে ওই মূলধন জাতীয় কোনটা মুনাফা জাতীয় কোনটা এটাও বুঝতে পারলো না, সে পোস্টিং দিয়ে দিল। তো রাওয়ামিল কিন্তু এটা ধরতে পারবে না যে হ্যাঁ এটা মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয়। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা হয়ে গেছে, এরপরে যে আমি হ্যাঁ যে তারপর করণিক ভুল হচ্ছে কি, যে সে জানে কোনটা মুনাফা কোনটা মূলধন জাতীয়, সেটা সে জানে, বাট সে কিছু ভুল করছে, সেই ভুলটাও রাওয়ামিল ধরতে পারবে না। সেই ভুলগুলোকে আমরা একটু আলোচনা করে দেখি। বলা আছে বাদ পড়ার ভুল। এখন একটা ট্রানজাকশন হয়ে গেছে, কিন্তু যিনি কেরানি বা যিনি ম্যানেজার ছিলেন উনি এটা রেকর্ড করতেই ভুলে গেছে, অর্থাৎ এটা সে জাবেদাভুক্তই করে নাই। তো জাবেদাভুক্ত সে যদি না করে তাহলে খতিয়ানে আসবে না, খতিয়ানে যদি না আসে তাহলে রাওয়ামিলে আসবে না। এখন রাওয়ামিলে যে আসলো না, এইটিকে রাওয়ামিল ধরতে পারবে যে 10-12টা আসলে অ্যাকাউন্ট বাদ পড়ে গেছে, ঠিক আছে, সেটা রাওয়ামিল এটা বের করতে পারবে না যদি কোনো হিসাব আমাদের একদমই জাবেদাতে না আসে। এরপর আছে লেখার ভুল। লেখার ভুল মানে কি? লেখার ভুল হচ্ছে প্রাথমিক লিখনের ভুল। অনেক লেকচার শিটে বা অনেক বইতে দেওয়া আছে প্রাথমিক লিখনের ভুল, আমরা এটাকে লিখছি লেখার ভুল। তো প্রাথমিক লিখনের ভুল বা লেখার ভুলটাকে কি বলে? এটাকে বলে সাধারণত ধরেন যে আপনার কি ধরেন যে হচ্ছে বেতন দেওয়া হয়েছে ধরেন হচ্ছে 5,000 টাকা, ধরেন 6,000 টাকা এটা দেওয়া হয়েছে, যে আমরা বেতন দিয়েছি 6,000 টাকা, এটা আমরা দিয়েছি, তাই না? 6,000 টাকা দিয়েছি।
তাহলে এই 6000 এর জায়গায় যদি আমি যখন যাবেটা আমি দিয়েছি তখন যদি আমি এইভাবে লিখি যে হ্যাঁ বেতন দেওয়া হয়েছে 600 টাকা ডেবিট এবং বেতন হিসাব ডেবিট 600 টাকা এবং ক্যাশ ক্রেডিট 600 টাকা, এই ভুলটা কিন্তু আমি ধরতে পারবে না। এই যে জিরোটা আপনি মিস্টেকলি লিখলেন না, এটা আনা হলো না, এই ভুলটা কিন্তু আমিন ধরতে পারবে না। বুঝছেন কি বুঝলেন নাই? বুঝতে পারছেন? সো এই ভুলটা আমিন ধরতে পারবে না। সো কেরানি যদি এটা ভুল এই জিরোটা না দেয় তাহলে সে ধরতে পারবে না। এরপর হচ্ছে পরিপূরক ভুল। পরিপূরক ভুলটা কি? পরিপূরক ভুল হচ্ছে একটার কারণে আরেকটা প্রভাবিত হওয়া। ধরেন আমরা যে ক্লাসে থাকি না, আমি যখন ক্লাস নিতে যাই তখন দেখি ক্লাস নেই, তখন দেখি যে একজন আরেকজনের সাথে গল্প করে। একজন যখন আরেকজনের সাথে গল্প করতেছে, যে গল্প করতেছে সেও কিছু বুঝতেছে না, যার সাথে গল্প করতেছে সেও কিছু বুঝতেছে না। এখন যার সাথে তো আপনি গল্প করতেছেন বা আপনার সাথে যে বন্ধুটা গল্প করতেছে, আপনি অথবা ক্লাসটার জন্য আগ্রহী যে না আমি দেখি ভাইয়া কি ক্লাসে পড়ায়, কিন্তু আপনার যে বন্ধু সে আসলে অত আগ্রহী না, কিন্তু সে আপনার সাথে কথা বলতেছে। এখন ওই বন্ধুর কথা বলার কারণে আপনারও ক্ষতি হচ্ছে। এইটাকে বলা হচ্ছে পরিপূরক ভুল। অর্থাৎ একজনের ভুলের কারণে যখন আরেকজন ক্ষতিগ্রস্ত হয় সেটাকে বলা হয় পরিপূরক ভুল। আচ্ছা, পরিপূরক ভুল এবং বেদাখিলার ভুল, এই ভুল দুটা মোটামুটি অনেকটা পাশাপাশি সেম, অনেকটাই সেম। এবং এইটা করতে গিয়ে মানে এই দুটা যখন এক্সামে আসে আমরা খুব কনফিউজড হয়ে যাই কোনটা পরিপূরক ভুল কোনটা বেদাখিলার ভুল। দেখেন আমি উদাহরণে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে নীতিগত ভুল খুব সুন্দর করে বইয়ের ডেফিনিশন দেওয়া আছে, এটা আমি অলরেডি পড়িয়ে ফেলেছি, সো আর এটা নিয়ে সময় নষ্ট করবো না। কর্ণিক ভুলের ভিতরে বাদ পড়া ভুল পড়াইছি, বেদাখিলার ভুল আমি এখন পড়াচ্ছি, ইংলিশে যেটাকে বলা হয় ইরর অফ পোস্টিং। সো এই বেদাখিলার ভুল এবং এই পরিপূরক ভুল কম্পেনসেটিং ইরর্স এবং আরেকটা কি বললাম যে হচ্ছে আমাদের এই বেদাখিলার ভুল ইরর অফ পোস্টিং, এটা মোটামুটি না বা দেখা যায় যে প্রায় 19-20 টাইপের। এক্সাম্পলে আসি, মানে যেমন দেখেন বলা হচ্ছে, এক্সাম্পলটা দেখেন বলা হচ্ছে রহিমের নিকট হতে 1000 টাকা বকেয়া আদায় করে নগদান হিসাবে ডেবিট করা হলো, কিন্তু উক্ত টাকা দিয়ে রহিম হিসাবে ক্রেডিট করার পরিবর্তে করিম হিসাবে ক্রেডিট করছে। দেখছেন, এ দেখেন নাম, এটা খেয়াল রাখবেন। আমি এটাই আজকে একটু আপনাকে খুব ক্লিয়ার করে বলে দিতে যাচ্ছি যে আপনাদের যাদের ভুল হয় আই থিঙ্ক একটু জাস্ট 2-3 মিনিট একটু মনোযোগ মানে শোনেন, এটার ভুল হবে না আপনাদের। বলা হচ্ছে খতিয়ানভুক্ত ভুলের কি বলা হচ্ছে যে রহিমের কাছ থেকে টাকা পাইছে, আমরা নগদানে ঠিক লিখছি, কিন্তু কি লিখছি রহিমের না লিখে আমরা কি লিখছি করিম। লেখা উচিত ছিল রহিমের, কিন্তু লিখছি কি করিমের। তারপরে আমরা করিমের কাছে টাকা পাইছি, তাই না? কিন্তু আমরা এক্স্যাক্টলি মানে একদম ইন রিয়েলিটিতে কার কাছে টাকা পাইছি হচ্ছে রহিমের কাছ থেকে। সো রহিমেরটা কমানোর কথা ছিল, কিন্তু আমরা কমাইছি হচ্ছে কার কাছে, করিমের কাছে। তাহলে এর কারণে রহিমের ভুলের কারণে এও ক্ষতিগ্রস্ত হলো না, বুঝতে পারছেন? তাহলে দেখেন ওইটাই তো আমরা ভুল করছি, ওইটাই ভুল করার কারণে এটাও প্রবলেম হয়ে গেল। ঠিক আবার এই কম্পেনসেটিং ইররটা দেখেন এই যে ভাড়া খরচ ডেবিট দিকে কত 2000 টাকা কম লেখানো হয়েছে, এবং দেখেন ডেবিট দিকে আবার 2000 টাকা বেশি হয়েছে। আই থিঙ্ক যারা একটু ক্যাচিং পাওয়ার বেশি তারা আমার এই কথাগুলো একটু বুঝতে পারতেছেন। ঠিক যে আমরা কি বলতে যাচ্ছি যে দুইটা ভুলে মোটামুটি মানে এখন আপনি এক্সাম হলে কিন্তু যখন প্র্যাকটিস করেন তখন খুব আইডেন্টিফাই করতে একটু কষ্ট। এখানে বইয়ে দেওয়া থাকে, সেটা দেওয়া থাকে খুব ইজিলি আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা আমাদের বেদাখিলার ভুল, এটা হচ্ছে আমার পরিপূরক ভুল। কিন্তু মোটামুটি যদি আপনি একটু নর্মালি চিন্তা করেন দেখেন দুটো জিনিস একই। ওইটা তো আপনি রহিমের জায়গায় করিম লিখছেন, আর এখানে কি ভাড়া খরচের জায়গায় আপনি বেতন হিসাব কি লিখছেন, বেতন হিসাবে লিখছেন। ভাড়া খরচে ডেবিট দিয়ে 2000 টাকা কম লেখা হয়েছে, অর্থাৎ আমি ভাড়া খরচ না দিয়ে আমি কোথায় দিছি, ধরেন ভাড়া দিছি আমি 10,000 কিন্তু লিখছি 8,000, 2000 টাকা কম লিখছি। আর বেতন দিছি হচ্ছে আমি 6,000, ওই জায়গায় লিখছি আমি হলো বেতন লিখছি 8,000। ঠিক আছে, এই যে ডেবিট দিকে বেশি লেখা হয়েছে, তাহলে দুটোই একই। কিন্তু দেখেন এখন ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যখন পোস্টিং বলবে বা খতিয়ান ভুক্তিকরণের কথা বলবে তখন ব্যক্তির নাম আসবে, আপনি এখন যত বই আছে যত লেকচার শিট আছে সবগুলাই দেখেন, যখনই আপনার বলা হচ্ছে এই নামের কথা তখনই হচ্ছে এটা ইরর অফ পোস্টিং আসবে বা খতিয়ান ভুক্তি ভুল আসবে। আর যখন এই নামে হিসাবের কথা বলা হবে, ভাড়া খরচ, বেতন হিসাব, অবচয় হিসাব, মানে এই যে যেগুলোতে ব্যক্তির নাম আসবে না,
ব্যক্তিবাচক না, তো দেনাদার পাওনাদারের সাথে রিলেটেড না, সেই হিসাবগুলো সাধারণত এই পরিপূরক ভুল বা কম্পেনসেটিং এররে চলে আসে। এই দুটো জিনিস মাথায় রাখবেন, দেখবেন যে এটা তাহলে আপনারা সহজে ভুল করবেন না। আচ্ছা, এরপরে আমরা আসি, এরপরে পরিপূরক ভুলের পরে আর এরর অফ অরিজিনাল এন্ট্রি, এটাও তো পড়ে ফেলছি। আর একটা যেটা আছে সম্পূর্ণ বিপরীত দাখিলা। সম্পূর্ণ বিপরীত দাখিলা কি? আচ্ছা, ধরেন যে যদি আমি সম্ভার ক্রয় করে থাকি, তাহলে এটা আমার জানার কি হয় যে সম্ভার ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তারপরে আমি সম্ভার আমার কাছে আসছে আর নগদান চলে গেছে, এটা হচ্ছে আমার সাধারণত কি এন্ট্রি। বাট আমি এন্ট্রিটা যদি এইভাবে দেই, ক্রয় করা হয়েছে কিন্তু আমি এন্ট্রিটা দিলাম কি নগদান হিসাব ডেবিট, সম্ভার হিসাব ক্রেডিট। তার মানে কি? তার মানে হচ্ছে সম্ভার আমার কাছ থেকে চলে গেছে, আমি বিক্রি করছি, আর নগদান চলে আসছে। তো এই যে সম্ভার আমি বিক্রি করছি না ক্রয় করছি, এটা আসলে আমি ধরতে পারবে না। এই ভুলটা যদি আমি করি যে সম্ভার ডেবিট এবং নগদান ক্রেডিট, এটা হওয়ার কথা ছিল, কিন্তু আমি জার্নালে লিখেছি যে নগদান হিসাব ডেবিট এবং সম্ভার হিসাব ক্রেডিট, এই ভুলটা, এটা যে ভুল হয়ে গেছে, এই ভুলটা আসলে আমি ধরতে পারবো না। কেন ধরতে পারবো না? তার কারণ এই যে ভুলগুলো হলো, এই ভুলগুলো কেন আমি ধরতে পারি না? বিকজ অফ রামিল শুধুমাত্র এই ব্যালেন্সটাকে চেনে, সে ট্রানজাকশনের যে নেচারটা, এইটা সে কখনো খেয়াল করতে পারে না যে ট্রানজাকশনটা মুনাফাবাচক, মুনাফা জাতীয় না মূলধন জাতীয়, এটা মানে ডেবিট দিকে যাবে না ক্রেডিট দিকে যাবে, সেইটা আইডেন্টিফাই করে। সে দেখে যে ডেবিটের সাথে ক্রেডিটটা মিল আছে কিনা। যদি ডেবিটের সাথে ক্রেডিটটা মিলে যায়, তাহলে দেখবেন রামিলে মিলে গেছে। এই জন্য আসলে কোনো ভুলটা রামিলের সাথে মানে এই ভুলগুলো ধরতে পারে না। আচ্ছা, এরপর আমরা যাই যে একটা এখানে কি বলা আছে আর। আচ্ছা, এবার লেখছে যে যেসব ভুল ধরা পড়ে, এতক্ষণ আমরা বললাম যে রামিলে কোনগুলো ভুল ধরা পড়ে না, আর এখন আমরা দেখবো যে কোন ভুলটা রামিলে ধরা পড়ে। সেটা কোনটা পড়ে? রামিলে যেসব সমস্ত ভুল ধরা পড়ে, সেটা কি? প্রথমটা হচ্ছে খতিয়ানে তোলার সময় যদি বাদ পড়া ভুল হয়, অর্থাৎ আপনি জাবেদায় যদি তোলা ভুল করেন, তাহলে হচ্ছে কি ধরা পড়বে না, কিন্তু খতিয়ানে তোলার সময় যদি আপনি বাদ পড়ে যায়, জাবেদা থেকে যদি খতিয়ানে না তোলেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার বাদ পড়ে মানে ভুলটা ধরা পড়বে। কেন ধরা পড়বে? তার কারণ আমরা যখন খতিয়ানে ওই জাবেদার জেটটা তুলি, তখন কি হয়? জাবেদা একটা ডেবিট থাকে, একটা কি থাকে? ক্রেডিট থাকে। এই ডেবিট সাইডটা খতিয়ানের যে কোনো একটা জায়গায় যায়, আর এই ক্রেডিট সাইডটা খতিয়ানের হয়তো আর একটা কোনো হিসাবের উপরে যায়। টি মানে আমি খতিয়ান বুঝাচ্ছি, ঠিক আছে? তো এখন আপনি এই একটা সাইড নিয়ে গেছেন, আর একটা সাইড নিয়ে যান নাই, তাহলে আপনার ডেবিট আর ক্রেডিট সাইড কি মিলবে? মিলবে না। এই জন্য এই ভুলটা ধরা পড়বে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ের ভুল। একই অবস্থা, এটা মানে এটা যা বলছে একই। ধরেন এটার যে উদ্বৃত্ত আসবে, এই উদ্বৃত্ত সমান আসবে না, যেহেতু আপনি অ্যামাউন্ট উঠান নাই, সেক্ষেত্রে এই ভুলটা ধরা পড়বে না, সরি ধরা পড়বে আর কি। এই যে খতিয়ানের পোস্টিং এর ভুল, যদি পোস্টিং এর ভুল হয়, সেক্ষেত্রে এটা ভুলটা ধরা পড়বে। এরপর হচ্ছে খতিয়ানের রামিলে তুলবার ভুল। খতিয়ান থেকে যদি আপনি রামিলে ভুল তোলেন, ধরেন এখানে লেখা আছে, এই জেটটা লেখা আছে 500 টাকা, কিন্তু আপনি যখন রামিলে তুলতে গেছেন তখন তুলছেন 5000 টাকা, সে ভুলটা ধরা পড়বে। কেন? তার কারণ আরেকটা টি অ্যাকাউন্টে কিন্তু এটা 500ই আছে, ঠিক আছে? এই ভুলটা ধরা পড়বে। রামিলের যোগফল নির্ণয়ের ভুল, ঠিক আছে? এই ভুলগুলো আমাদের ধরা পড়বে। আচ্ছা, তো যখন আমরা রামিল প্রস্তুত করে থাকি, যে প্রথম যে রামিলটা প্রস্তুত করে থাকি, তো সেই রামিলে যদি আমাদের ডেবিট এবং ক্রেডিট সাইড না মিলে যায়, সেক্ষেত্রে আমরা একটা কি দেই? একটা জিনিস দিয়ে, একটা ওই যে বড় একটা বুঝ দেয়, ঠিক আছে? ছোট বাচ্চা যখন কান্নাকাটি করে, তার কান্না থামানোর জন্য মা বাবা কি করে? অনেক কিছু করে, তাই না? ওইটা বুঝ দেওয়া, ছোট বাচ্চাকে বুঝ দেওয়া। এই আপনার যদি এমন হয়, আচ্ছা অনেক কমেন্ট চলে আসছে, আমি একটু কমেন্টগুলো একটু পড়ে দিই। যদি লেনদেনের হিসাব নিকাশ সমূহ নিবদ্ধকরণ বাদ থেকে সম্পূর্ণ বাদ পড়েছে, সেটা বাদ পড়া ভুল বলে। আর প্রাথমিকভাবে নিবদ্ধ করার সময় টাকার আচ্ছা মানে উনি আসলে কোশ্চেন করেছেন না, সলিউশন দিচ্ছেন বুঝলাম না, যে হয়তো সলিউশন দিচ্ছেন। একজন লিখছেন সাউন্ডের প্রবলেম হচ্ছে না, সাউন্ডের কেন প্রবলেম হচ্ছে?
আচ্ছা এবার দেখেন তো এবার কি সাউন্ডের প্রবলেম হচ্ছে কিনা। যারা লাইভটা দেখছেন তারা একটু আমাকে একটু কমেন্ট করে বলুন তো যে সাউন্ড শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা এখন। একটু কমেন্টে জানাই দিন সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে কিনা এখন, মানে আমি একটু চেক করলাম এখন একটু দেখেন। আচ্ছা তো যখন আমাদের কোনো প্রবলেম আমরা দেখি যে না ডেবিট সাইড এবং ক্রেডিট সাইডটা মিলে নাই, তখন আমরা হচ্ছে অনিশ্চিত হিসাব দিই। কিন্তু এই জিনিসটা হচ্ছে দেখেন সাময়িক, সাময়িক কেন? কারণ এইটা দিয়ে এই অনিশ্চিত হিসাব যদি থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা চূড়ান্ত হিসাব বা ব্যালেন্স শিট তৈরি করতে পারবো না। দেখেন এই অনিশ্চিত হিসাব ভুল ধরার পরেই সংশোধনী দাখিলের মাধ্যমে এটি বন্ধ করতে হয়। আচ্ছা ঠিক আছে। এবং দেখেন এই যে লাইনটা বলছে না প্রস্তুত করার পূর্বে আমার এই ভুলটা খুঁজে বের করতে হবে যে কেন এই রেওয়া মিলটা মিলল না। মানে আমরা আপাতত যখন প্রথম যে রেওয়া মিলটা তৈরি করব তখন হচ্ছে আমরা যদি না মেলে অনিশ্চিত হিসাব দিয়ে তৈরি করব। যখন সমন্বিত রেওয়া মিল তৈরি করব তখন কিন্তু আমরা কি করব না, এই অনিশ্চিত হিসাবটা খুঁজে বের করব কোথায় ভুল হয়েছে। আচ্ছা এরপর আমরা যাই, এরপরে আমরা একটু ম্যাথ দেখি। ঠিক আছে, ম্যাথে কি ধরনের কোশ্চেন আসে। তো দেখেন এইখানে একটা শর্টকাট খুব জিনিস দেওয়া আছে আমাদের বইতে, যদি কারো কাছে বইটা থেকে থাকে তাহলে একটু দেখবেন। একটা দেখবেন একটা ছক করে দেওয়া আছে, ছকের মধ্যে লেখা আছে রেওয়া মিলে ভুলের ধরন, কি ধরনের ভুল রেওয়া মিলে হয়, তাই না? তো সেটার জন্য আমাদের ম্যাথ যখন আসে সেটা আমরা কিভাবে সলভ করবো সেটা একটু দেখেন। বলা আছে ভুল পাশে সঠিক পরিমাণ বসানো ডেবিট করার পরিবর্তে ক্রেডিট অবলিক ক্রেডিট করার পরিবর্তে ডেবিট করা হয়েছে। অর্থাৎ কি বলছে, ভুল পাশে, তার মানে পাশ কয়টা, পাশ হচ্ছে দুইটা, রেওয়া মিলের পাশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডেবিট পাস আর একটা হচ্ছে কি ক্রেডিট পাস। এখন ধরেন আপনি স্যালারি দিচ্ছেন, তাহলে স্যালারি দিলে কি হবে, এটা ডেবিট, এটা একটা ব্যয়, তার মানে এইটা এই দিকে আসবে, তাই না? এই দিকে আসবে। ঠিক আছে, ধরেন এই দিকে হচ্ছে স্যালারিটা আসবে বা বেতনটা এই দিকে আসবে। এখন বলা হচ্ছে ভুল পাশে সঠিক পরিমাণ বসানো অবলিক ডেবিট করার পরিবর্তে ক্রেডিট এবং ক্রেডিট করার মতো ডেবিট এইরকম যদি হয় সেক্ষেত্রে সঠিক পরিমাণে 2 গুণ। বুঝতে পারছেন? তো যদি ভুলটা এমন হয় তাহলে আমাদের ভুলের যে পার্থক্যটা সেটা হবে 2 গুণ। অর্থাৎ এইটা এখানে বসানোর কথা ছিল কিন্তু আমি এইটা এখানে না বসায় কি করছি, ভুল পাশে বসাইছি। অর্থাৎ বেতনটা ডেবিট দিকে বসানোর কথা ছিল কিন্তু সেটা এই দিকে না বসে আমি এই দিকে বসাইছি কত টাকা, ধরেন 500 টাকা। তাহলে এইটা যদি হয় সেক্ষেত্রে পার্থক্যটা হবে 1000 টাকা, 2 গুণ, যা বসাইছি সেটার 2 গুণ। এরপরে বলছে ভুল পাশে সঠিক পরিমাণ 2 বার যদি বসানো হয়ে থাকে, ঠিক আছে, 2 বার বসানো অবলিক ডেবিট করার পরিবর্তে 2 বার ক্রেডিট করছি, অবলিক ক্রেডিট করার পরিবর্তে 2 বার ডেবিট করছি, সেক্ষেত্রে পার্থক্যটা কত হবে, সঠিক পরিমাণের 3 গুণ। ঠিক আছে, কয়বার লিখছিলাম এখানে, একবার। এই একবারের জায়গায় আমি আরো একবার ভুল লিখলাম, আমার একটু তেলটা বেশি হয়ে গেছে, একবার ভুল করে আমি ক্ষান্ত হইনি, আমি আরো একবার ভুল করছি, সেক্ষেত্রে এই পার্থক্যটা হবে 3 গুণ, অর্থাৎ পার্থক্য হবে 1300 টাকা। আচ্ছা, এরপরে যেটা বলতেছি যে আরেকটা বলছে যে যদি 3 বার হয় তাহলে কত বলছে, 4 গুণের কথা। আচ্ছা, এরপরে কিছু বলছে, কিছু বলে নাই। তারপর যদি 5 বার ভুল হয় তাহলে কি করবেন? আচ্ছা, একটা কথা মনে রাখবেন, দেখেন এখানে একটা জিনিস দেখেন, যতবার ভুল হয়েছে পার্থক্যটা কি, তার থেকে 1 গুণ বেশি ভুল হচ্ছে। তো যদি আপনি যদি আপনার অনেক বেশি হয়ে যায়, আপনি লিখতেই আছেন, যতবার বেশি করবেন তার থেকে 1 বার বেশি হবে। এটাই হচ্ছে এখানে ম্যাথ করার একটা শর্টকাট রুলস। এরপরে বলছে যে ভুল পাশে যদি বসানো হয়, ভুল পাশে ভুল পরিমাণ, আমরা এই বেতনটা বসানোর কথা ছিল ডেবিট দিকে, সেটা আমরা ভুল পাশে কি লিখছি, 500 টাকা। এখন শুধু 500 লিখে আমি থামি নাই, আমি কি লিখছি, 5000 টাকা লিখছি। আমি বেতন দিয়েছি আমি কত টাকা, বেতন দিয়েছি আমি ধরেন 500 টাকা, কিন্তু আমি রেওয়া মিলে কত লিখছি, আমি রেওয়া মিলে লিখছি 5000 টাকা, মানে আরো 3500 টাকা বেশি। তখন কি হবে, তখন বলছে সঠিক পরিমাণ এবং ভুলের পরিমাণের যোগফল। অর্থাৎ আমি সঠিক পরিমাণ কত, আমার সঠিক পরিমাণ হচ্ছে 500 টাকা আর ভুলের পরিমাণ কত লিখছি, 5000 টাকা। তাহলে পার্থক্য কত টাকার হবে, সঠিক পরিমাণ প্লাস কি ভুলের যোগফল। তাহলে ভুলটা কত লিখছি আমি, 500 আর 5000 যোগ 45,000, এইটা হচ্ছে আমার পার্থক্য হবে। এরপর সঠিক পাশে ভুল পরিমাণ,
ঠিক আছে, অর্থাৎ এটা আমি এবার একটু ভালো হয়ে গেছি, মানে বারবার ভুল করতেছি। তো এবার আমি কি করছি, এবার আমি যেটা করছি সেটা হচ্ছে, ধরেন বেতন আমার ছিল 5,000, যেটা ডেবিট দিকেই বসানোর কথা ছিল, কিন্তু আমি 5,000-এর জায়গায় 500 টাকা লিখছি। আমি এবার 5 ঠিক রাখছি, কিন্তু নাম্বার ভুল করছি। সেক্ষেত্রে পার্থক্য কি হবে? সেক্ষেত্রে হবে সঠিক পরিমাণ এবং ভুলের পরিমাণের বিয়োগফল। সঠিক পরিমাণ কত? সঠিক পরিমাণ ছিল 5,000, তাই না? সঠিক পরিমাণ ছিল 5,000। আর ভুলের পরিমাণ কত? ভুলের পরিমাণ হচ্ছে 500। তাহলে এটা থেকে যদি আমরা এটা মাইনাস করি তাহলে কত হবে? এই যে এইটা হচ্ছে আমার পার্থক্যের পরিমাণ হবে। বুঝতে পারছেন? এটা যারা ক্লাসটা দেখতেছেন তারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, ঠিক আছে? এটা সাধারণত যদি আপনি একটু দেখেন তাহলে আই থিঙ্ক কখনোই আপনার আমলের ম্যাথের কোনো কোশ্চেন ভুল হবে না। আচ্ছা, এবার আমরা একটা কোশ্চেন করি। আচ্ছা, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। একটা স্ক্রিনশট নিয়ে রাখেন যে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আচ্ছা, এরপর আমরা বলতেছি কি নিচের কোনটি করণিক ভুল নয়? কোনটা করণিক ভুল নয় বলেন তো? নীতিগত ভুল, তারপর হচ্ছে কি বাদ পড়ার ভুল, লিখনের ভুল, তারপর কি পরিপূরক ভুল। আচ্ছা, তাহলে কোনটি করণিক ভুল নয়? এই যে নীতিগত ভুল, এটা হচ্ছে আমাদের কি করণিক ভুল নয়। বাকি তিনটাই কি করণিক ভুল। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন 22-23 আসছিল, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সামে 22-23 এই কোশ্চেনটা, মানে এই এমসিকিউটা এসেছিল, ঠিক আছে? বুঝতে পারছেন তাই না? আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন দেখেন, এই কোশ্চেনের অ্যান্সার করেন তো। যারা ক্লাসটা দেখছেন তারা একটু এই কোশ্চেনের অ্যান্সারটা বলেন তো, এটা কি হবে এই কোশ্চেনটার অ্যান্সার? আচ্ছা, এটার অ্যান্সার কি হবে সেটা একটু বলেন। যে নিচের কোনটি রাওয়ামিলের মিলকরণে প্রভাব ফেলবে? অর্থাৎ মিলবে না, যেটা সঠিক বলতে ধরতে পারবে আর কি, কোন ভুলটা আসলে ধরতে পারবে। দেখেন তো এই নাম্বার অপশনে কি বলছে? পরিবহন সংস্থা থেকে ক্রয়কৃত 440 টাকার পরিবর্তে উভয় হিসাবে 404 টাকা লেখা হয়েছে। এরপর হচ্ছে পেট্রোল খরচ মোটর গাড়ি হিসাবে দেখানো হয়েছে। তাহের অ্যান্ড সন্স এর কাছ থেকে 250 টাকার পণ্য বিক্রয় সম্পূর্ণভাবে হিসাব থেকে বাদ পড়েছে। বিদ্যুৎ খরচ 500 টাকা শুধুমাত্র নগদের বইতে লেখা হয়েছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, আমাকে বলেন এইটার অ্যান্সার কি হবে? এই কোশ্চেনটার অ্যান্সার করেন। কোশ্চেন নম্বর 2, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্ত সাধক প্রাণ বলেছেন 2-এর এ। আচ্ছা, 2-এর এ বলেছেন, মানে 2-এর এ বলছেন তাই না? এইটা সঠিক অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, 2-এর এ। আচ্ছা, এরপরে আর কে কি অ্যান্সার দেয় দেখি এটা একটু। একজন বলেছেন 2-এর এ, দেখি এটার কি অ্যান্সার বলেন। আচ্ছা, যেহেতু বা তারেক হোসেনে বলছেন 2-এর এ। 2-এর এতে সবাই আটকে গেছে তাই না? দেখেন, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, সিন এটের 18-19 যে সেশন এক্সামে শেষ ছিল। কাজল ইসলাম এ বলছেন 2-এর এ। আচ্ছা, নিচের কোনটি রাওয়ামিল মিলকরণের প্রভাব ফেলে? কোশ্চেনটাকে বোঝেন। বলছে যে কোনটি রাওয়ামিলের মিলকরণের আবার প্রভাব ফেলে, অর্থাৎ কোন ভুলটা আসলে রাওয়ামিলের দ্বারা কি হয়ে যাবে, মানে ধরা পড়বে, এটা আর কি সে বলতে যাচ্ছে। দেখেন, মোটামুটি এখন পর্যন্ত যারা অ্যান্সার দিচ্ছেন আল্লাহর অশেষ রহমতে আমার ক্লাসটা একদমই সার্থক হয় নাই। আপনারা 3জনই ভুল অ্যান্সার দিচ্ছেন, একজনও সঠিক উত্তর দেন নাই। না, এতক্ষণ যা পড়ালাম সবাই ভুল বলছেন। তা দেখেন, এই কোশ্চেনটার মাধ্যমে আবার পুরো ক্লাসটা রিভিউ হবে, খুব ভালো করে মনোযোগ সহকারে দেখেন।
এখানে বলছে প্রভাব ফেলে, আগে কোশ্চেনটা বুঝেন। প্রভাব ফেলে তার মানে এই ভুলটা রাহুল ধরতে পারবে, এমন একটা ভুল যেটা রাহুল ধরতে পারবে, ঠিক আছে? সেই ভুলটা আমার এখানে খুঁজে বের করতে হবে। এখানে বলছে করিমগঞ্জ সঞ্চ থেকে ক্রয়কৃত পণ্য 440 টাকার পরিবর্তে উভয় হিসাবে, এই জায়গায় আপনি 22টা খাইছেন। আপনি যে বলছেন এ, সে উভয় হিসাবে মানে কি, ডেবিট দিকেও সে 404 টাকা লিখছে, ক্রেডিট দিকেও 404 টাকা লিখছে। দুই দিকেই সে যখন 404 টাকা করে লিখছে, এই ভুলটা রায়মিল কি আর ধরতে পারবে? সাউন্ডের কি কোনো প্রবলেম হচ্ছে নাকি? সবাই কমেন্ট করতেছে সাউন্ডের প্রবলেম, সাউন্ডের প্রবলেম। সো দুই দিকেই যখন সে 440 টাকা মানে 404 টাকা লিখবে, আই থিঙ্ক নেটের একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, সো দুই দিকেই যখন আপনি এই 404 টাকা করে লিখবেন, তখন কিন্তু এই ভুলটা রাহুল ধরতে পারবে না। আচ্ছা, এরপরে বলছে পেট্রোল খরচ, সে মানে এইটাই ছিল কিন্তু আমার প্রাথমিক লিখনের ভুল। আমি যে একটু আগে বললাম প্রাথমিক লিখনের ভুল, প্রাথমিক লিখনে সে ডেবিট দিকে ওটা লিখছে, ক্রেডিট দিকে ওটা লিখছে, এই ভুলটা ধরতে পারবে না। এরপর বলছে পেট্রোল খরচ মোটর গাড়ি হিসাবে দেখানো হয়েছে। পেট্রোল খরচ এটা মুনাফা জাতীয় ব্যয়, রেভিনিউ এক্সপেন্ডিচার, বাট দেখাচ্ছে কোথায়, ক্যাপিটাল এক্সপেন্ডিচারে, মূলধন জাতীয় ব্যয়। এটা কি রাহুল ধরতে পারবে? পারবে না, তো এটা প্রভাব ফেলবে না। সো এটাও বাদ। এরপর বলছে তাহেরান সঞ্চয়ের কাছ থেকে 250 টাকার পণ্য বিক্রয় সম্পূর্ণভাবে হিসাব থেকে বাদ পড়ে গেছে। ওই যে বাদ পড়া ভুল, এটাকে সম্পূর্ণটাই বাদ পড়ে গেছে। এটা আমি ডেবিটটাও লিখিনি, ক্রেডিটটাও লিখিনি, বাদ পড়ে গেছে। তাহলে এটা হচ্ছে না। আর ডি নম্বরে বলছে বিদ্যুৎ খরচ শুধুমাত্র নগদান বইতে লেখা হয়েছে। কেন বিদ্যুৎ খরচই লিখতে হবে না, শুধু নগদান হিসাবে লিখলে হবে? তারপরে নগদান হিসাবে আপনি খরচ মানে কি, এটা তো আপনাকে টাকা চলে গেছে, তারপরে আপনি শুধু ক্রেডিট দিকে লিখছেন। আর ডেবিট দিয়ে কি আছে? ডেবিট দিকে আছে 0। তো সেক্ষেত্রে এই ভুলটা কি রায়মিল ধরতে পারবে? আমরা তো বলতেছি যে রায়মিলের কাজই হচ্ছে ডেবিট এবং ক্রেডিট সাইডকে হচ্ছে মিলানো। তো সে যখন দেখবে যে ক্রেডিট দিকে আছে বিদ্যুৎ খরচ 5000 টাকা বা 500 টাকা, কিন্তু ডেবিট দিকে আছে 0, তখন সে বলবে এটা মেলে নেই। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে যাই হচ্ছে আমরা আরেকটা কোশ্চেনে, সেটা হচ্ছে হিসাবের প্রাথমিক বই থেকে খতিয়ান স্থানান্তরে ভুলের সময় যে ভুল হয় তাকে কি বলে? এটা অ্যান্সার করেন। সরি বলার দরকার নাই, আপনি এটা আবার ক্লাসটা নতুন করে দেখবেন আর ভালো করে বই পড়বেন, তাহলে ইনশাআল্লাহ ভুল হবে না। এই কোশ্চেনটা অ্যান্সার করেন। হিসাবের প্রাথমিক বই থেকে খতিয়ান স্থানান্তরের সময় যে ভুলটা হয় সেটাকে আসলে কি ভুল বলে? আচ্ছা, একজন বলছেন একদম ক্লিয়ার স্যার, ওকে। আচ্ছা, তাহলে এইটা বলেন, 3 নাম্বার অ্যান্সার বলেন, 3-এর অ্যান্সার বলেন যে এইটার অ্যান্সার কি হবে। হিসাবের প্রাথমিক বই থেকে খতিয়ান স্থানান্তরের সময় যে ভুলটা হয় তাকে কি বলে? এটা 2014-15 সালে এই কোশ্চেনটা আসছিল, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা আসছিল। এটা কি আমাদের বাদ পড়া ভুল হবে, লেখার ভুল হবে, বেদাখিলার ভুল হবে, নাকি খতিয়ান মানে পরিপূরক ভুল হবে? এটার অ্যান্সারটা কি? আচ্ছা, এটারও বলছে একজন অ্যান্সার দিছে বাদ পড়া ভুল। আচ্ছা, সময় যেহেতু কম, আমি আর বাকিদের অ্যান্সারও দেখতেছি না। একজন যেহেতু বলছে বাদ পড়া ভুল, ওকে, ঠিক আছে, কংগ্রাচুলেশন। কে অ্যান্সার দিচ্ছেন? এস সিয়াম। কংগ্রাচুলেশন এস সিয়াম, আপনার অ্যান্সার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনার অ্যান্সারটি ভুল হয়েছে, ঠিক আছে? কীভাবে ভুল হলো? আরও একজন লিখছেন কি বাদ পড়া ভুল। আচ্ছা, দেখেন
মানে জাস্ট আমি একটু আগেই পড়াইলাম বাদ পড়ার ভুল কোনটা, যেটা হিসাবের ভিতরেই আসেনি, সেটাকে বলা হয় বাদ পড়া ভুল। তো এটা তো হিসাবে আসছে, প্রাথমিক বই থেকে আপনি খতিয়ে নিয়ে গেছেন, সে তখন ভুল হয়েছে, এটা কি তখন আর বাদ পড়া ভুল হয়? তারেক হোসেন, আপনিও ওই SMCM তার সাথে চলে যান, আপনার অ্যান্সারটাও ভুল হয়েছে। তো বাদ পড়াটা কেন হলো না সেটা বলে দিলাম, যে হচ্ছে বাদ পড়া ভুল মানে হচ্ছে সেটা জাবেদাভুক্তই হয়নি। লেখার ভুল মানে কি? লেখার ভুল মানে প্রাথমিক লিখনের ভুল, ঠিক আছে? জাবেদায় ভুল হয়েছে, জাবেদায় আমরা 5,000 টাকা পড়বে 500 টাকা লিখছি, এই ভুলটা কি আমাদের এখানে আসতেছে না? এখানে কথা বলা হচ্ছে প্রাথমিক বই থেকে খতিয়ানে স্থানান্তরের ভুল, অর্থাৎ প্রাথমিক বইয়ের যে ডেবিট ক্রেডিট ছিল সেই ডেবিট ক্রেডিটটাকে ওই যখন আমি এটা থেকে এই জাবেদা থেকে যখন আমি খতিয়ানে নিয়ে গেছি, খতিয়ান কি টিছক, এখানে নিয়ে যখন নিয়ে গেছি তখন আমার ভুল হয়েছে, ঠিক আছে? অর্থাৎ ধরেন নগদান হিসাবটা আমি ঠিক করছি, কিন্তু এই যে ডেবিটটা সেটা যখন স্থানান্তর করছি একজনের জায়গায় আরেকজনেরটায় হয়তো বা আমি নিয়ে যাই লিখছি, ঠিক আছে? এই যে দেখেন বেদাখিলের ভুল, এইটাকে বলা হচ্ছে বেদাখিলের ভুল। যখন আপনি এখানে যা প্রাথমিক বই মানে কি? আমার ডেবিট এবং ক্রেডিট লেখা আছে, আমার কাজ হচ্ছে এই দুটোর হচ্ছে এই আমার ইয়েতে নিয়ে আসা, ট্রায়াল ব্যালেন্সে নিয়ে আসা, ঠিক আছে? টিবি আমরা এটা একটু সংক্ষেপে বলি, টিবি, ঠিক আছে? ট্রায়াল ব্যালেন্স। সো এই দিকে হচ্ছে আমার ডেবিট আর এই দিকে হচ্ছে আমার ক্রেডিট, তো এই জিনিসটাকে আমার এই দিকে নিয়ে আসা, এটাই তো আমার কাজ, তাই না? তো দেখা গেছে যে আমি, এবং এটা আমি কোথা থেকে নিয়ে আসবো? এই যে লেজার, ঠিক আছে? লেজারের যে ব্যালেন্সটা সেখান থেকে এখানে নিয়ে আসবো। এখন আমি আমার এই প্রাথমিক জাবেদার জন্য আমার 2টা লেজার লাগবে, ঠিক আছে? 2টা খতিয়ান লাগবে এই একটা জার্নাল এন্ট্রি দেওয়ার জন্য। তো ডেবিটটা আমি বসাইলাম কিন্তু ক্রেডিটটা আমি বসাইনি, এখানে একটু ভুল আছে না? এই যে আমি নিয়ে যাচ্ছি না সেটি হলো কি? বেদাখিলার ভুল। 3 সি প্রান্ত সাধক, থ্যাংক ইউ, ভালো অ্যান্সার দিয়েছেন। এবং এমডি হাফিজুল ইসলাম, ওরা আপনিও সঠিক অ্যান্সার দিয়েছেন, গুড। তো আমরা আর এখানে সময় নষ্ট করতে যাচ্ছি না, আমরা এই কোশ্চেন একটা ম্যাপ দেখে আমরা এই পার্টটা শেষ করব, ঠিক আছে? দেখেন একটা কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি দেখেন কতবার আসছে, 5-এ আসছে, 1-এ আসছে, 2000 সালে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, এই একটা বিশ্ববিদ্যালয়ে আসছে। এটার অ্যান্সার করেন, এটার অ্যান্সার কি হবে? একটা ম্যাথ, যে একটি হিসেবের জের 80 টাকা রাওমিলের ভুল পাশে বসানো হয়েছে, অন্যান্য সবকিছু ঠিক থাকলে রাওমিলের 2 পাশের পার্থক্য কত হবে? এটার অ্যান্সার বলেন, এটার অ্যান্সার বলেন। একটি হিসেবের জের যে রাওমিলের ভুল পাশে বসানো হয়েছে। আচ্ছা একটা জিনিস মনে রাখবেন, এখানে কি ডেবিট সাইড অথবা ক্রেডিট সাইড কিছু বলছে? বলে নাই। এবং খরচটার ধরন কি কিছু বলছে? সেটাও বলে নাই। সো আপনি আপনার ইচ্ছা মতো ধরে নিতে পারেন এই জায়গায়, এটা আপনার স্বাধীনতা। যেহেতু নেচার অফ ট্রানজ্যাকশন সেটাও বলে নেই, যেটা বেতন হিসাব নাকি কমিশন হিসাব নাকি আয় হিসাব, কিচ্ছু বলে নেই। আবার ভুল পাশে বলতে ডেবিট সাইড না ক্রেডিট সাইড সেটাও বলে নেই। সো আপনি ধরেই নেন যে এটা এমন একটা হিসাব যেটা ডেবিট সাইডে বসানোর কথা ছিল, এই 80 টাকা আমার ডেবিট সাইডে বসানোর কথা ছিল, কিন্তু আমি কি করছি? আমি এটা ভুল পাশে বসাইছি। আমি এই দিকে না বসায় আমি ক্রেডিট সাইডে 80 টাকা বসাইছি। তাহলে এই ক্ষেত্রে আমার রাওমিলের পার্থক্যটা কত টাকার হবে? এটার অ্যান্সার কি হবে বলেন তো? 160। এবার তারেক হোসেন খুব সুন্দর অ্যান্সার দিচ্ছেন, 160 বলছেন, ভালো কথা। হাফিজুল ইসলামও বলছেন 160, ভালো, ওকে, গুড। আচ্ছা এবার এটা সঠিক যেহেতু অ্যান্সার দিয়েছেন, তাহলে আমি এটাতে আর সময় নষ্ট না করি, কারণ একটু এটা তাই যে একটা স্ক্রিনশট নিতে বলছিলাম, মনে আছে কি বলা হয়েছিল? যে যখন ভুল পাশে বসানো হবে, যতবার বসানো হবে তার পার্থক্যটা হবে দ্বিগুণ। এখানে একবার বসেছি, তাহলে দ্বিগুণ কত? 80 দ্বিগুণ কত? 160। আচ্ছা এরপরে আমাদের প্রাপ্য হিসাব সমূহ। আচ্ছা প্রাপ্য হিসাব সমূহ কি? সাধারণত দেখা গেল যে যখন ব্যবসা আমরা করতে যাই তখন ব্যবসাতে আমাদের কি নগদও কিছু বেচা কিনা হয়, বাকিতেই সব থেকে বেশি হয়। নর্মাল আমাদের আশেপাশে যে দোকানগুলা, এই টোকানগুলাতে ক্যাশে ট্রানজ্যাকশনটা বেশি হয়, বাকিতে কম হয়। কিন্তু আমরা তো জানি আমরা অ্যাকাউন্টিং কাদের জন্য পড়তেছি? কোম্পানির জন্য। তো কোম্পানির
বেশিরভাগ সেল মানে প্রায় 90% সেল কিন্তু ক্রেডিটে হয়। ক্রেডিট মানে কি, প্রোডাক্ট দেওয়া হচ্ছে বা সার্ভিস দেওয়া হচ্ছে, এটা হয়তো বা একটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে যে 10 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন, 1 বছর বা 60 দিন, 6 মাস, এই পরে হচ্ছে টাকা দেওয়া হবে। সো এই বেসিসে হচ্ছে কোম্পানিগুলোর ট্রানজ্যাকশন হয়, খুব ক্যাশে খুব কম হয়। তো দেখেন, তো এই যে যখন বিক্রি হচ্ছে তো মানে বাকিতে বেচা কিনা হচ্ছে, তখন এই রিসিভেবল বা প্রাপ্য হিসাব জিনিসটা চলে আসতেছে। সো প্রাপ্য হিসাবটাকে খুব সুন্দর একটা ডেফিনিশনে দেওয়া আছে, তা আপনারা যারা দেখছেন তারা একটু দেখে নিন, একটু পড়েন যে এই ব্যাখ্যাটা কি দেওয়া আছে। ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের অন্যতম প্রধান উৎস হলো পণ্য বিক্রয় বা সেবা প্রদান। দুইটা ধরনের প্রোডাক্ট নিয়ে আসলে বিজনেস করা হয়, একটা হচ্ছে মানে দুইটা জিনিস নিয়ে বিজনেস করা হয়, একটাকে বলা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে সার্ভিস। আর এই বিক্রয় বা সেবা যখন প্রদান যখন ধারে সংগঠিত হয়, দেখছেন এই যে দেখেন ধারে সংগঠিত হয়, তখনই প্রাপ্য হিসাব সমূহ সৃষ্টি হয়। কখন সৃষ্টি হয়? যখনই ধারে দিচ্ছেন তখনই আপনার এই প্রাপ্য হিসাবটার সৃষ্টি হবে। আচ্ছা, এরপরে যাই, এই যে বলছে প্রাপ্য হিসাবের যে প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ রিসিভেবল, কয় ধরনের রিসিভেবল আছে? একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, যেটাকে আমরা খুব বেশি চিনি, দেনাদার যাদের কাছ থেকে আমরা টাকা পাই, এটা আমরা খুব বেশি চিনি যে অ্যাকাউন্ট রিসিভেবল। এরপর হচ্ছে নোট রিসিভেবল, যখন নোটের বিনিময়ে পণ্য বেচা কিনা হয় তখন সেটা নোট রিসিভেবল। এরপরে আসে অব্যবসায়ী আদার্স রিসিভেবল। আদার্স রিসিভেবল কি? ধরেন যে আপনি অন্য কোনো কাজে, ঠিক আছে, অন্য কোনো কিছুর জন্য আপনি হচ্ছে টাকা আপনার কাছে কেউ পায় বা আপনি কারো কাছে টাকা পান, ঠিক আছে, যেটা কিনা আপনার পণ্য বেচা কেনার সাথে সম্পর্ক না। এই দুটো হচ্ছে আপনার পণ্য বেচা কেনার সাথে সম্পর্কযুক্ত, কিন্তু এইটা কিন্তু হচ্ছে পণ্য বেচা কেনার সাথে সম্পর্ক না। এই জন্য বলছে হচ্ছে অব্যবসায়ী প্রাপ্য, আদার্স রিসিভেবল, ঠিক আছে। বা অন্যান্য, এটা অব্যবসায়ী না বলে আপনি অন্যান্য প্রাপ্য হিসাবে বলতে পারেন, কারণ অব্যবসায়ী শুনতে বুঝে ওই অব্যবসায়ী যে আমরা নন প্রফিটেবল বা নন প্রফিটেবল অর্গানাইজেশনে যে অ্যাকাউন্টিংটা পড়ছি সেটা মনে হয়। তো এটা আপনার আদার্স যেহেতু রিসিভেবল বলা আছে, তো অন্যান্য প্রাপ্য হিসাবে বলা যায় এটাকে। ওকে, তো আমরা এখন এই দুইটা রিসিভেবল নিয়ে যে কুরিনটা আসে সেটা আমরা একটু এখন দেখব। তো যখন দেখা যাচ্ছে যে আমরা যাদেরকে টাকা ধার দেই, টাকা ধার নেওয়ার সময় খুব সুন্দরভাবে আমাদের সাথে কথাবার্তা বলা হয়, কিন্তু দেখা যায় যে এটা সবারই অভিজ্ঞতা আছে মোটামুটি। তো এরপরে দেখা যায় যেদিন আপনার টাকাটা আপনি ব্যাক চাবেন সেদিন দেখবেন আপনার সাথে আর সম্পর্ক নাই, ঠিক আছে। এই যে সম্পর্ক থাকতেছে না, এই তখনই দেখা যায় যে একটু ঝামেলা হয়ে যায়। তো কোম্পানিতে এই ধরনের ঝামেলা হয়, কোম্পানি সেই ঝামেলাগুলোকে এড়ানোর জন্য কিছু স্টেপ নিয়ে থাকে। তো কোম্পানি সাধারণত যাদেরকে টাকা দেয়, মানে যাদের কাছ থেকে টাকা পায় তাদেরকে দেনাদার বলা হয়। তো দেনাদার যদি কোনো টাকা না দেয় সেটাকে বলা হয় কুরিন, ব্যাড ডেবস, এটাকে বলা হয় কুরিন। এই যে দেখেন, দেনাদারের নিকটতে সম্পূর্ণ টাকা আদায় করা যায় না, ঠিক আছে। দেনাদারের আর্থিক সমস্যা, যেমন দেনাদারের চাকরি চলে গেছে, ঠিক আছে, দেনাদার অপ্রত্যাশিত খরচ মানে বহন করলে দেনাদার যদি দেউলিয়া হয়ে যায়, এই ধরনের ঘটনাগুলোর কারণে কিন্তু দেনাদার দেখা যাচ্ছে টাকা দিতে পারতেছে না। সেই যে টাকা দিতে পারতেছে সেটাকে বলা হচ্ছে কুরিন। তো এই কুরিন ধার্যের, ব্যাড ডেবস ধার্য কোম্পানি জানেই, তারা জানে যে ব্যবসা যদি করতেছি বাকিতে সবাই আমাকে টাকা দিবে না। তো এইটা তারা আগে থেকে একটা অ্যামাউন্ট ধরে রাখে যে আমার 1 লাখ টাকার ভিতরে অথবা 10,000 টাকা বা 20,000 টাকা নাও আসতে পারে। এখন তারা এই যে 1 লাখ টাকা বা 20,000 টাকা ধার্য করতেছে, এই ধার্য করা দুইটা সিস্টেম আছে, দুইটা মেথড আছে। এই একটা মেথডকে বলা হচ্ছে সরাসরি পদ্ধতিতে কুরিন অবলম্বন, আর একটা বলা হচ্ছে সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতিতে কুরিন অবলম্বন। দুইটা পদ্ধতিতে সেই কুরিন অবলম্বন করতে পারে, একটা কি সরাসরি আর একটা হচ্ছে কি বরাদ্দ। তো এই দুইটা থেকে আমাদের থিওরি এবং ম্যাথ দুটোই আসে, ম্যাথটাই সব থেকে বেশি আসে। সরাসরিটা কি সেটা আমরা একটু আলোচনা করি, পরের স্লাইডে গেলে আমরা দেখতে পারবো। সরাসরি বা ডিরেক্ট রাইট অফ মেথড যেটা, সেটা বলা হচ্ছে যখন দেনাদারের নিকট হতে প্রাপ্য টাকা নিশ্চিতভাবে অনাদায় হয়ে যায়, ঠিক তখনই কুরিনের কারণে সংগঠিত ক্ষতি চার্জ করে কুরিন লিপিবদ্ধ করার পদ্ধতিকে সরাসরি অবলম্বন পদ্ধতি বলে। অর্থাৎ আপনি দেখা গেল যে হচ্ছে আপনি 5,000 টাকা পান,
সেখান থেকে আপনাকে তার সে 500 টাকা দিচ্ছে না। এখন যখন দিচ্ছে না ঠিক ওই মুহূর্তে থেকে আপনি 5000 থেকে 500 টাকা বাদ দিবেন, ওই 500 টাকাটা হয়ে যাবে আপনার কুরিন। এইটা যে যখন দিল না তখনই আমি এটা বাদ দেবো, এটা হচ্ছে সরাসরি ডিরেক্ট রাইট অফ। আর আরেকটা মেথড বলা হচ্ছে, আচ্ছা আমরা আগে এইটা একটু আগে শেষ করে নেই, তারপরে আমরা পরে আরেকটাতে চলে যাব। এইটা যখন হবে তখন আমরা জার্নালটা কি দেবো? জার্নালটা হবে কুরিন ব্যয় হিসাব ডেবিট আর আমার দেনাদার হিসাব ক্রেডিট। এইটা হচ্ছে আমার জাবেদা। আচ্ছা এরপর ধরেন সে যখন আপনাকে বললো যে 5000 টাকার ভিতরে 500 টাকা দিতে পারবো না, কিন্তু মানে তারা বেশি গালাগালি শুরু করছেন, সে বলছে ভাই আচ্ছা ঠিক আছে বাদ দাও, 500 টাকার জায়গায় আমি তোমার আরো 200 টাকা ফেরত দিচ্ছি, 300 টাকা দেবো না। তো 200 টাকা আপনি পুনরুদ্ধার হলো, তো এই পুনরুদ্ধার যখন হবে তখন আপনি জার্নাল কি দেবেন? তখন আমি জার্নাল দেবো নগদান হিসাব, যেহেতু নগদ টাকা পাইছি, নগদ টাকা আমার কাছে আসছে, নগদ টাকা আসছে, তাহলে কি নগদান হিসাব ডেবিট। আর দেখেন কুরিন বা আদায় হিসাব, দেখেন আমরা ক্রেডিট লিখছি, দেখছেন এখানে কিন্তু আমরা দেনাদারকে আর মানে দেনাদারকে কমাই নেই। কেন কমাই নেই? তার রিজন হচ্ছে দেনাদারকে আমরা একবার কমাইছি, যে এ আমার টাকা দিবে না, যে এ আমার 500 টাকা দিবে না, তাহলে 500 টাকা আমরা কি করছি? দেনাদার থেকে অলরেডি ক্রেডিট করে রাখছি না? এখন দেনাদারের কাছ থেকে আপনি দেখালো 200 টাকা পাইলেন, এখন পুনরুদ্ধার হলো, তাহলে কি আপনার নিয়ম কি যে আপনি দেনাদার কমাবেন? তাহলে আপনি আরো যদি 200 টাকা কমান তাহলে কি হয়ে যায়? হলো জিনিসটা 500 টাকা তো আগেই ছেড়ে দিচ্ছেন, এখন যদি 200 টাকাও যদি আবার কমায় দেন তাহলে তো আরো কমে গেল। এই জন্য যখন পুনরুদ্ধার হবে তখন আমরা আর দেনাদার কমাবো না। কুরিনটা কি? একজন বলছেন কুরিনটা আবার বুঝান। কুরিনটা হচ্ছে ওই যে বললাম কুরিন, আপনি ঋণ দিচ্ছেন কিন্তু আপনার সে আর টাকা দিচ্ছে না, এই হয়ে গেল কুরিন, তাই না? কু দেখছেন না, মানে না ঋণটার আগেই বলা আছে কু, তার মানে কি খারাপ, খারাপ জিনিস। আপনি কারো কাছে টাকা পান কিন্তু সে আপনারা টাকা দিচ্ছে না, এইটাকে বলা হচ্ছে কুরিন। এখন এই যে কুরিনটা ধার্যের দুইটা বিষয়, দুইটা কথা বলেছি আমরা, একটা হচ্ছে ডিরেক্ট রাইট অফ আর একটা হচ্ছে কি সঞ্চিতি পদ্ধতি। যখন ডিরেক্ট পদ্ধতিতে করব তখন আমাদের জার্নালটা কি হবে? কুরিন ব্যয় হিসাব ডেবিট এবং দেনাদার ক্রেডিট। আর আমরা মেনে নিলাম যে ঠিক আছে ভাই তুই 500 টাকা দিচ্ছিস না, বেঁচে থাক। কিন্তু এখানে এসে আমরা কি বলছি, তাকে সে যখন একটু বিবেকবান হয়ে গেছে, সে যখন চিন্তা করছে না ঠিক আছে তাকে আমরা টাকাটা ফেরত দিই, তখন কি হয়েছে? এই যে আমরা 200 টাকা কি আবার তার ওখান থেকে ক্রেডিট করবো না? ক্রেডিট করলে কি হবে? ক্রেডিট করলে দেখা যাবে যে হচ্ছে আপনার কি হবে, মানে আরো কমে যাবে। সো ক্রেডিট তাকে করবো না, আমরা কি লিখবো? নগদান হিসাব ডেবিট এবং কুরিন পুনরুদ্ধার আদায় ক্রেডিট, এবং এটার কারণে আমার আয়টা বেড়ে যাবে। আচ্ছা এরপর আমরা যাই সরাসরি সঞ্চিতি পদ্ধতি। সঞ্চিতি পদ্ধতি হচ্ছে আমি কিছু টাকা আমি ধরেই নিচ্ছি যে আমি 5000 টাকা যেহেতু কাউকে ধার দিয়েছি, আমি ধরেই নিচ্ছি যে হ্যাঁ এ মানে ঠিক আছে, মানুষ ভালো কিন্তু টাকা সঠিক সময় ফেরত দিবে না, ভালো কিন্তু টাকা ফেরত দিবে না, টাকা নিয়ে একটু নয়ছয় করবে। এই জন্য সে আমি কি করতেছি যে 5000 টাকার ভিতরে আমি আগে থেকেই ধরে নিচ্ছি যে সে আমার 1000 টাকা দিবে না, এটা আমি আগে থেকেই ধরে নিচ্ছি যে সে 1000 টাকা এই অ্যামাউন্টটা আমাকে দিবে না। এবং এই টাকাটা আমি কোথা থেকে কেটে রাখতেছি? আমি নিট লাভ থেকে, নিট লাভ থেকে বা আমার যে প্রফিট হয় সেই প্রফিট থেকে আমি 1000 টাকা আগে থেকে আলাদা করে রাখতেছি যে এটা আমার হবে না। এরপরে বলা হচ্ছে যে এইটা যখন এই পদ্ধতিতে যখন আপনি ধার্য করবেন তখন আমার জার্নালটা কি হবে? জার্নালটা হচ্ছে কুরিন ব্যয় হিসাব ডেবিট এবং কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। কেন এই জায়গায় হলো? এখানে কেন দেনাদার আসলো না? বিকজ অফ আমরা তো দেনাদার থেকে মাইনাস করতেছি না, আমরা তো ধরে নিছি যে সে আমার কি দিবে না, টাকা দিবে না। কত টাকা? এই যে 1000 টাকা দিবে না। তো সে যদি এখন বলে যে ভাই আমি 500 টাকা দিতে পারতেছি না, তখন বলবো ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই, আমি আগে থেকে তোমার জন্য ব্যবস্থা করে রাখছিলাম। আমি এখন এই যে কুরিন সঞ্চিতি যে 1000 টাকা ধরে রাখছিলাম যে আমি খরচ করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে না সে আমার টাকা না দিতে পারে, এই জন্য আমার লাভের কিছু অংশ আমি পরিমাণে ফান্ডে রেখে দিছি, যে যদি সে টাকা না দেয় তখন আমার ব্যবসা চালানোর জন্য যে টাকা পয়সা লাগে সেটা আমি এখান থেকে ব্যয় করব। এই জন্য সাউন্ড ক্লিয়ার নাই, আই থিঙ্ক এবার সত্যি সাউন্ড ক্লিয়ার নাই। এত মানুষজন কমেন্ট করবে সাউন্ড ক্লিয়ার নাই, বুঝতে পারছি, হইতে পারে। আচ্ছা ঠিক আছে। সো যেটা বলতেছিলাম যে সঞ্চিতি পদ্ধতিতে যখন আমরা ধার্য করব তখন আমরা দেনাদারকে টাচ করবো, কারণ দেনাদারের কাছ থেকে তো আমি জেনেই নিয়েছি যে সে আমার টাকা দিবে না। আচ্ছা এরপরে সে দেখা গেল যে কি এই 500 টাকার ভিতরে সে আবার কি বলে ভাই ঠিক আছে আমি 200 টাকা আপনাকে ফেরত দিচ্ছি, 200 টাকা কি করতেছি ফেরত দিচ্ছে। তখন দেখেন এই যে কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট হয়ে যাচ্ছে,
কুড়ি সঞ্চয়ী ডেবিট হচ্ছে আর দেনাদার ক্রেডিট হচ্ছে। কেন দেনাদার ক্রেডিট হবে এবার? কারণ আমরা দেনাদার থেকে আগে বাদই দিয়ে নিই। এবার যখন তার কাছে 200 টাকা পাইলাম, এই জন্য আমরা দেনাদার থেকে এবার ক্রেডিট করতেছি, দেনাদারকে কমাই দিচ্ছি। আর বাড়াই দিচ্ছি কোনটারে? কুড়ি সঞ্চিত হিসাবে। কেন? কারণ এই যে দেখেন কুড়ি সঞ্চিত হিসাব ক্রেডিট করছিলাম, এই জন্য এবার এটারে ডেবিট করতেছি। দেখছেন, দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন ডিরেক্ট রাইট অফ আর হচ্ছে এখানে বলা হচ্ছে অ্যালাউন্স মেথড। এই সঞ্চিতি মেথড এবং যে সঞ্চিতি পদ্ধতি বা বরাদ্দ পদ্ধতি অথবা সরাসরি যে পদ্ধতিটা, এই জার্নালটাই দেখেন সব থেকে বড় পার্থক্য। সরাসরিতে ডিরেক্টলি দেনাদার থেকে মাইনাস হয়, আর সঞ্চিতি বা বরাদ্দ থেকে এটা কুড়ি সঞ্চিতি হিসাব থেকে বাদ যায়। আর যখন টাকাটা আসে তখন দেনাদার থেকে মাইনাস হয়, আর সরাসরিতে কিন্তু দেনাদার থেকে মাইনাস হয় না। দেখেন, যখন এখানে একদম সম্পূর্ণ জার্নালটা দেওয়া আছে, যখন আমাদের কতে বলা আছে কি দেনাদার হিসাব ডেবিট আর কুড়ি সঞ্চিতি হিসাব ক্রেডিট, এরপর বলা আছে নগদ হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, মানে এটা যখন আমার আর কি টাকা পাইলাম। আচ্ছা, এই দুটো একত্রিত করে আমরা এই জিনিসটা করছি, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা এবার একটু ডিপে চলে যাই। আচ্ছা, এই ছকটার ওইটা করার সময় একটা স্ক্রিনশট যেমন নিতে বলছিলাম, সো এইটারও এই পুরোটার একটা স্ক্রিনশট এসএস নিয়ে নেন, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা জানা থাকলে আপনার এই ম্যাথে কোনো ভুল হবে না। দেখেন, এই ডেবিট সাইডে কি আছে? কুড়ি অবলোপন, তারপর আছে সমাপনী জের। সমাপনী জের কিসের? সমাপনী জের অবলিক মাস বা বছর শেষে কুড়ি সঞ্চিতি, কুড়ি সঞ্চিতির সমন্বিত জের, কুড়ি সঞ্চিতি কত টাকায় উন্নীত করতে হবে, এই জিনিসগুলো আমার এই সাইডে থাকবে। আর ওইদিকে কি থাকবে? প্রারম্ভিক অবলিক পুরাতন কুড়ি সঞ্চিতি, পূর্বে অবলোপনকৃত কুড়ি পুনরুদ্ধার, এবং কি থাকবে? নতুন কুড়ি সঞ্চিতি। এটার একটা এসএস নিয়ে নেন, স্ক্রিনশট। এসএস বলতে কি বুঝাই আমরা? স্ক্রিনশট। নিয়েছেন? আচ্ছা, এটা তো অলরেডি বুঝতে পারতেছেন যে এখানে হ্যাঁ সাউন্ডের একটু প্রবলেম হয়েছে মনে হয় আজকে, অনেকেই বলতেছে, যেহেতু হতে পারে আমাদের প্রবলেম হতে পারে, আপনাদের নেটেরও সমস্যা হতে পারে, বা আমাদের নেটেরও সমস্যা হতে পারে। আচ্ছা, এখানে কোনটা কি? এটা হচ্ছে কুড়ি অবলম্বন, যেটা প্রশ্নে দেওয়া থাকে যে আমি টোটাল কত টাকা পাচ্ছি না। আচ্ছা, প্রারম্ভিক জের বছরের শুরুতে কুড়ি সঞ্চিতির যে জেরটা ছিল, পূর্বে অবলম্বনকৃত ঋণ পুনরুদ্ধার, যে পরিমাণে গালি পাচ্ছেন, অভিশাপ দিচ্ছেন, লোক বাধ্য হয়ে আপনারা টাকা ফেরত দিছে। এরপর কি? সমাপনী জের, যে বছর শেষে আমার কুড়ি সঞ্চিতির জের কত। আচ্ছা, এরপরে আর এই জায়গায় হচ্ছে নতুন মানে কি? দেখেন, এই ছকটা যদি ভালো করে বোঝেন না, আপনার ম্যাথে কোনো প্রবলেম হবে না। নতুন কুড়ি সঞ্চিতির জের মানে কি বলেন তো? মানে এবছরে আপনি যা সেল করছেন সেটির উপরে 10% ধরছেন যে আপনারা টাকা দিবে না, এটা হলো নতুন। আর প্রারম্ভিক কোনটা? বছরের শুরুতে যেটা ছিল, যে আপনি ভাবছিলেন যে আপনারা এত টাকা ওই গত বছর যারা দেয় নাই ওটার জন্য যে একটা ফান্ড রাখছিলেন সেটা। আর এটা কি? যে আপনারা টাকা দিছে। আর এটা হচ্ছে অবলম্বন, যে এবছর যেটা বললো যে আপনারা টাকা দেবো না, 5,000 টাকা 10,000 টাকা আপনি পাবেন না। আর সমাপনী জের হলো কি? যে বছর শেষে আমি দেখতেছি। এখন আমরা এইটার উপর বেস করে আমরা এখন ম্যাথ সলভ করতে যাই। আচ্ছা, এই কোশ্চেনটা সলভ করেন দেখি। আচ্ছা, এটা বাদ দেন, এটা করেন, সময় আমাদের কম, আমরা এটা সলভ করতে চাই। যে 2000 কোশ্চেন দেখেন, এটা আমাদের জয়গুলির বই কোশ্চেন। 2015 সালের 1 জানুয়ারি তারিখে বেঙ্গল ফুডস লিমিটেডের দেনাদারের পরিমাণ ছিল হচ্ছে 2,50,000 এবং কুড়ি সঞ্চিতির জের ছিল 10,000 টাকা। সারা বছরে নির্ধারে বিক্রয়ের পরিমাণ ছিল 5 লক্ষ টাকা এবং দেনাদারের কাছ থেকে আদায় করা হয়েছে 4,03,000 টাকা। উক্ত বছরে কুড়ি বাবদ অবলম্বন করা হয়েছে 20,000 টাকা। তার মানে এই যে 20,000 টাকা আমরা দিবে না, আমরা বলে দিছে যে এটা আমি পাবো না।
বছর শেষে সমাপনী দেনাদারের উপরে 5% কুরিন সঞ্চিতি ধার্য করা হলে কুরিন সঞ্চিতির সমাপনী জের কত? এটার অ্যান্সার কেউ কি বলতে পারবেন? এটার অ্যান্সার কি কেউ বলতে পারবেন? একটু আগে যে আমি মেথডটা করাইলাম ওই মেথডে আপনি হচ্ছে এটা মানে যদি সলভ করেন তাহলে তো পেরে গেলেন। আমি একটু 1 মিনিট সময় দিয়ে যাচ্ছি, দেখেন এটা সলভ করতে পারেন কিনা। এটার অ্যান্সার কি? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন 2016-17 শিক্ষাবর্ষে আসছিল। এটার অ্যান্সার কত? খুব দ্রুত অ্যান্সারটা করেন। কই অ্যান্সার তো পাইলাম না। অ্যান্সার তো অলরেডি দিয়ে দিয়েছেন বি। কমেন্ট পড়তে রিয়েল টাইম একটু দেরি হয়ে গেছে। আচ্ছা একজন বলছেন বি। আচ্ছা আসেন দেখি অ্যান্সারটা আসলে বি হয় কিনা, এটা আমরা একটু দেখে নেই। দেখেন কোশ্চেনটা বলছে সমাপনী জের কত, কুরিন সঞ্চিতির সমাপনী জের কত। আচ্ছা কুরিন সঞ্চিতির সমাপনী জের আপনি কার উপর অ্যাপ্লাই করবেন? প্রারম্ভিক মানে এই কুরিন সঞ্চিতির সমাপনী জের, এখানে তো বলে দিয়েছে সমাপনী জের। সো যদি সমাপনী জেরটা জানতে চাই তাহলে আমাকে দেখতে হবে আমার সমাপনী দেনাদার কত। সমাপনী দেনাদার, এই দেনাদারটা বের করতে হবে। এইটার উপর যদি আমি এই আমার যে 5% এটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমি অ্যান্সারটা পেয়ে যাবো, তাই না? বাট প্রশ্নে কি আমার কোথাও সমাপনী দেনাদার দেওয়া আছে? সমাপনী দেনাদার দেওয়া নাই। তাহলে সমাপনী দেনাদার আমি কোথা থেকে বের করবো? দেখেন লেখা আছে প্রথমে, দেখেন প্রথমে প্রারম্ভিক দেনাদার কত ছিল। প্রারম্ভিক দেনাদার ছিল হচ্ছে আমার 2 লক্ষ, কত 2 লক্ষ হচ্ছে আমার 2,50,000 টাকা। কত ছিল? 2,50,000। এই 2,50,000-এর সাথে আমার সব মানে সারা বছরের দেনাদার কত ছিল? টোটাল বাকির পরিমাণ ছিল হচ্ছে 5 লক্ষ টাকা এবং সেখান থেকে আমি ব্যাক পাইছি হচ্ছে 4,30,000 টাকা। তাহলে আগে আমার দেনাদারের পরিমাণ ছিল 2.5 লক্ষ টাকা আর সারা বছরে আমার দেনাদারের পরিমাণ আসছে আরো নতুন করে 70,000 টাকা। কেন? কারণ এই যে এই টাকাটা তো আমি পেয়ে গেছি, যেইটা পাইনি সেটা আমার দেনাদার। তাহলে টোটাল দেনাদারের পরিমাণ আসতেছে আমার 3,20,000 টাকা। এইটা হচ্ছে আমার সমাপনী দেনাদার হওয়ার কথা ছিল। কিন্তু এই 3,20,000 টাকা থেকে আমাকে বলে দিছে যে ক্লিয়ারলি করে বলে দিছে 20,000 টাকা দিবে না। এই যে শেষরা লোক অলরেডি আইডেন্টিফাই হয়ে গেছে যে 20,000 টাকা আমার দিবে না। ঠিক আছে, এই সে বলে দিচ্ছে। তাহলে এক্স্যাক্টলি আমার দেনাদারের পরিমাণ কত? এক্স্যাক্টলি দেনাদারের পরিমাণ হচ্ছে 3,000 টাকা। এটা কি দেখা যাচ্ছে এত নিচে? আচ্ছা, তো এই যে এইটা হচ্ছে আমার সমাপনী দেনাদার। তো এইটার উপরে বলছে 5% কুরিন সঞ্চয় ধার্য করতে হবে। তাহলে 3 লাখ টাকার 5% কত হয়? এই 3 লাখের যদি আমরা 5% দিয়ে যদি মাল্টিপল করি তাহলে পেয়ে যাই 15,000। কি যেন সঠিক অ্যান্সারটা দিছে? বি। মোটামুটি সবাই এটা সঠিক অ্যান্সার দিছে। ওকে, তাহলে খুবই ভালো কথা। তো আমরা সবাই আমরা বুঝতে পারছেন কুরিনটা কি। কুরিন থেকে কিন্তু অনেক কোশ্চেন হয়। দ্য লাস্ট কোশ্চেন এইটা করে আমরা শেষ। আজকের ক্লাস আমরা এখানেই শেষ টানবো। এই যে দেখেন মাসের শেষে কুরিন সঞ্চিতির জের কত হবে। আচ্ছা এটা আমরা করবো না, কারণ এটা আগেরটার মতোই। আমরা একটা ডিফারেন্ট ম্যাথ করবো। জের কত হবে এটাও আমরা করছি। কুরিন সঞ্চিত ওমাগো। আচ্ছা এইটাই করেন।
এটাতে কি দেওয়া আছে, কোন সঞ্চিতির যে দেওয়া আছে ওই বছরে কোন সঞ্চিতির পরিমাণ ছিল এত। এটা ডিফারেন্ট। আচ্ছা এটা করেন, এটা ডিফারেন্ট, এটা করেন, এটা করি শেষ আমাদের ক্লাস। এই কোশ্চেনটা আলাদা, দেখেন একই কোশ্চেন কিন্তু এখানেও বলছে কি বছর শেষে ঋণ সঞ্চিতির জের কত, কিন্তু দেখেন মেথডটা একটু ডিফারেন্ট। সেই মেথডটা আপনারা বের করেন। এই মেথডটা, এটা কি নিয়মের ম্যাথটা করা যাবে? দেখেন এটার অ্যান্সার কই আমরা পাচ্ছি? কমেন্টে তো আসে না। আচ্ছা ঠিক আছে, এটা সমাধান করে দিই খুব দ্রুত ফাস্ট। দেখেন এখানে বলছে যে বছর শেষে আমার কুড়িন সঞ্চিতির পরিমাণ কত, কিন্তু এখন আমাকে কুড়িন সঞ্চিতির পরিমাণ মানে দেওয়া আছে, আমার মানে সমাপনী দেনাদার দেওয়া আছে, দেনাদার দেয়া নাই। তাহলে এখন আমার যেটা করতে হবে, ওই যে ছকটা ছিল না, ওই ছকটা আমাকে আট করতে হবে। ঠিক আছে, আগেরটায় আমি সমাপনী দেনাদার পাইছিলাম, এই জন্য সমাপনী দেনাদার উপরে যখন আমি পার্সেন্টেজটা অ্যাপ্লাই করছি আমার অ্যান্সার হয়ে গেছে। কিন্তু এবার দেখেন আমার কিন্তু সমাপনী দেনাদার না দিয়ে আমার বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে, তার মানে বুঝতেই হবে যে আমার এখানে একটু ঝামেলা আছে। কুড়ি সঞ্চিতির হার দেওয়া আছে কিন্তু বিক্রয়ের পরিমাণ, তার মানে একটু ঝামেলা আছে। তাহলে এখন আমি এখান থেকে যে ইনফরমেশনগুলো পাচ্ছি এই ছকে শুধুমাত্র বসায় দেবো। বলছে 1 তারিখে সন্দেহজনক কুড়ি সঞ্চিতি যে ছিল 10,000, তারপরে এটা প্রারম্ভিকটা কোন দিকে বসবে, এই যে এই দিকে 10,000। ঠিক আছে 10,000। এরপরে বলছে যে কুড়ির অবলম্বন কত ছিল, 18,000, তার মানে এই যে অবলম্বন এটা এদিকে বসবে। আচ্ছা এরপরে বলছে 5,000 টাকা পুনরুদ্ধার হয়েছে, 5,000 টাকা যদি পুনরুদ্ধার হয় আমরা এদিকে পাইছিলাম,